সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই নিশ্চয়ই। আমরা আ দীর্ঘ ছুটির পরে সময় নষ্ট করে, অনেকে সময় নষ্টই করছো। কারণ এখানে যে সময়টা তোমরা পাইছো, একে তো কম, সেটা ফোন চালায়ে নষ্ট করছো মনে হয়। নতুন কিছু শেখা বা নতুন কিছু করা হয়তোবা হয় নাই। হইছে? তো এখানে এই যে ১ম এই দেখো ১ম পেজে সময় নিয়ে একটা হাদিস আছে। হয়তো পড়ে ফেলছো, তাই না? তোমরা তো নিশ্চয়ই দেখছো। তোমরা যখন ফোন টিপতে বসো, যদি তুমি বসো সকাল ৮ টায়, হুশ করে তাকিয়ে দেখবা ১টা বেজে গেছে। এরকম হয় কি না? আর তুমি ফোন ছাড়া বসো, পড়তে বসো, ৮ টায় বসে দেখবা ৯ টাই বাজে না। কি হয় না এরকম? অনেকক্ষণ পড়ছি কিন্তু ৯ টাই বাজে না। সময় হচ্ছে আপেক্ষিক। তুমি কিভাবে সময়টাকে কাটাচ্ছ তার উপর ডিপেন্ড করবে সময় কিভাবে খরচ হবে। তো আমাদের এই শেষের দিকে এই যে এখন যে যুগে আমরা আছি, এখানে সময়টা কিন্তু ওই যে ওই লেখার মতো হবে। বছর হয়ে যাবে কার মতো? মাসের মতো। মাস হয়ে যাবে সপ্তাহের মতো। সপ্তাহ হয়ে যাবে কার মতো? দিন হয়ে যাবে আর ঘন্টা হয়ে যাবে। তো একটা পাতা যেভাবে পুড়ে গেছে ওরকম হয়ে যাবে। এত দ্রুত সময় চলে যাবে। কি হচ্ছে কিনা বলো? এটা কিয়ামতের আলামত যে দুনিয়া আর বেশিদিন নাই। এখন আমাদের কি করতে হবে? সময় নষ্ট করতে হবে। আমাকে কাজে লাগাইতে হবে। আর তুমি বলো তো, স্যার এরকম তো আমরা দেখি না। ৩৬৫ দিন তো ২৪ দিন হয়নি। ৩৬৫ দিন ১ বছর না? তো ওটা কিভাবে সময় কমে যাচ্ছে? সময় তো আগের মতোই আছে। ৬০ মিনিটে ১ ঘন্টা হয়, ৬০ সেকেন্ডে ১ মিনিট হয়, ৭ দিনে ১ সপ্তাহ হয়, ১২ মাসে ১ বছর, সব তো আগের মতোই আছে। তাহলে আসলে পরিবর্তনটা আমার হচ্ছে কি? তখন ফিল করতেছি কিন্তু কমে গেছে, তাই না? এটা মূলত বরকত কমে গেছে। তুমি যখন কোনো কিছু অপচয় করবা, নষ্ট করবা, তখন কি হয়ে যাবে? বরকত কমে যাবে। বরকত বোঝো? বরকত মানে হচ্ছে অনেকটা এরকম, ধরো তুমি ৳৫ নিয়ে বাইরে বের হইছো। সারাদিনে তুমি অনেক ঘোরাঘুরি করছো, টুকটাক হাওয়া-জাওয়াও খাইছো। ৳৫ র মাত্র ৳৩ খরচ হইছে, ৳২ এখনো রয়ে গেছে। এটাই বরকত। আর তুমি ৳৫০০ নিয়ে বের হইছো, শোনো এটা দরকার আছে। আমি কেন বলতেছি কথাগুলো বলতেছি আমি। তুমি ৳৫০০ নিয়ে বের হইছো, কিন্তু বার্গার খাইছো বা কিছু এক জায়গায় গেছো জাস্ট ৳৫০০ শেষ। তো বরকত নষ্ট হয়ে গেল। তো বরকত কি? বরকত হচ্ছে তুমি মানে অনেক কিছু করবা, কিন্তু তারপরে মনে হবে যে মানি আমার সময়ও সেফ, টাকাও সেফ, সবকিছু সেফ। অল্প কিছু একটা মিষ্টি খাইছো, পেট ভরে গেছে। আর ১০ টা মিষ্টি খাইছো, পেট ভরেনি। তো বরকত কার বেশি? বরকত হলো ফিলিংস এর বিষয়, এটা বোঝানোর বিষয় না। আমি এখন সময় নিয়ে কেন কথা বললাম? মানে এই যে ইন্টারমিডিয়েট লাইফ, এটা বলতে চলে যাবে। তুমি 9-10 এ ছিলা, বলতে শেষ হয়ে তুমি এখন ইন্টারে উঠে গেছো না? ইন্টার আরো দ্রুত চলে যাবে। আর এই ইন্টারে সময়, স্বাস্থ্য এই ২ টার দিকে খেয়াল রাখতে হবে। তোমরা অনেকে লেখাপড়া করতে গিয়ে শহীদ হয়ে যেতে পারো। স্বাস্থ্যের খেয়াল করবা না। স্বাস্থ্যের যখন খেয়াল করবা না, আবার লেখাপড়ায় ইফেক্ট পড়বে। তুমি অসুস্থ হয়ে গেছো, ঠান্ডা, সর্দি লেগেই আছে, মাথা ব্যথা, জ্বর, বমি, কারণ তুমি খাচ্ছ না টাইম মতো। তোমার ওই শরীরের বরকত নষ্ট হয়ে যাবে। কারণ তুমি তোমার স্বাস্থ্য অপচয় করছো, সময় অপচয় করছো, সময়ের বরকত কমে যাবে। এখন তুমি যদি টাইম মতো না পড়ো, এই যে তোমার অনেক ফ্রেন্ড ঈদের জন্য আসলো না বা অনেকে আরো ঘুরবে। অনেকে তো জুলাই তো পরের কথা। রেজাল্টের পরে আসবে অনেকে। এই যে সময়টা নষ্ট করলো না, ওরা টের পাবে যে ওর বরকত কমে যাবে এবং দেখবে যে লেখাপড়া অনেক হয়ে গেছে। ওদের অনেক ফ্রেন্ড আগায় গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই আরকি। আর বেশি কিছু বলব না। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পড়ায়। পড়াবো তেমন কিছু নাই। স্বাস্থ্য নিয়ে কথা বলতেছিলাম একটু, সময় নিয়ে কথা বললাম। তো আমরা এই যে ইন্টারমিডিয়েটে উঠলাম, আমি কিন্তু একটু ১ম এ বলছি আজকে একটু সময় দিও আমাকে। ১.৫ ঘন্টা এট লিস্ট। টুকটাক তো কথা বললাম ১৫-২০ মিনিট, তারপরে পড়াবো আমি। ঠিক আছে? দরকার আছে। কারণ তুমি যদি নাই জানো যে তুমি কোন বই পড়বা, কোন বই তোমার জন্য পড়া উচিত, কিভাবে আগাবা, তাহলে তো সমস্যা। টেক্সট বুক কোনটা পড়বো, কেন পড়বো? অনেক বই আছে বাজারে, অনেক। লাইক হাজারি স্যারের বই যেটা যে ওর সামনেই আছে। কবির স্যারের বই, লিংকন স্যারের বই, তারপর হচ্ছে তোমার গুহ স্যারের বই, আ ভৌমিক স্যারের বই বা সুভাষচন্দ্র পাল, জয়নাল আবেদীন স্যারের বই। এরকম আরো অনেক আছে। অনেক ১০-১২ টা। এখানে মাত্র আমি ৬ টা বই দিছি। ঠিক আছে? ১০-১২ টা বইয়ের ভিতর থেকে আমি কোন বইটা পড়বো? তোমাদের মেইন বই হবে একটা। প্রধান বই। এটা হচ্ছে হাজারি। এই বইটা হচ্ছে মেইন বই। তোমরা চাইলে কাগজে লিখে রাখো। হাজারি স্যারের বই হচ্ছে মেইন বই। কাগজে লিখে রাখো। তুমি যে বই কিনবা, কোন বইটা কিনবা? কাগজপত্র আনছো কিছু? কাগজ না আনলে আমার এখানে নিতে পারো। আনছো?
বাসায়? নো প্রবলেম, সমস্যা নেই। এটা রাখো, কিছু লিখতে মন চাইলে লেখো। মেইন বই হচ্ছে হাজারী। যাদের মেডিকেল ইচ্ছা তারা কবির কিনতে পারো সহায়ক বই হিসাবে, এক্সট্রা ইনফরমেশনের জন্য। মেডিকেল যাদের ইচ্ছা, এক্সট্রা ইনফরমেশনের জন্য কবিরটা কিনতে পারো। এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে। ঠিক আছে? তাহলে হাজারী হচ্ছে মেইন বই। এটা হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশনের জন্য। লিঙ্কনটা হচ্ছে পরীক্ষার আগে জাস্ট ওর সাজানো গোছানো থাকে। ঠিক আছে? লিঙ্কনে। তুমি কি পড়বা? ওইরকম সাজানো গোছানো। তো আমি বলব এত কিছু দরকার নেই। কারণ আমি এই সব বই ঘেঁটে-ঘুটে লেকচার শিট বানাইছি। ম্যাজিক বুক আছে আমার, ওই পড়লেই হবে। তোমার এত বই কেনা লাগবে না। তো তুমি ২ টা বই কিনতে পারো। যদি মেডিকেল, ভার্সিটি, ইভেন ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে, এই ২ টা পড়লেই এনাফ। বাট অনেকে তোমাকে রেফার করবে গুহ স্যারের বই ইঞ্জিনিয়ারিং এর জন্য। কিন্তু আমি বলব তুমি যদি এর হাত থেকে বাঁচতে চাও, কারণ গুহ স্যারের বই তো অনেক, অনেক কঠিনভাবে উপস্থাপন করা, অনেক ঘিজিবিজি। আমার দরকার কি লেখাপড়া যাতে শান্তি লাগে, আরাম লাগে। নাকি কঠিন লাগে মাথার উপর দিয়ে যায়। তো শান্তির জন্য আমরা যেটা করতে পারি, হাজারি, কবির এই ২ টা বই আর গাণিতিক রসায়ন কিনতে পারি। কারণ লিঙ্কন স্যারের বইটা, এই গুহ স্যারের বইটা সবাই কিনবে ম্যাথের জন্য। ইঞ্জিনিয়ারিং ম্যাথ-ট্যাথ। আর এই বইতে সব বইয়ের ম্যাথ আছে। এটা বেস্ট অপশন না? তাহলে পাঞ্জুরির গাণিতিক রসায়ন। অন্য কোনো কোম্পানি না, পাঞ্জুরি। এটা কোনো আমি অ্যাডভার্টাইজিং করতেছি না তাদের। ভালো তাই। তো পাঞ্জুরির গাণিতিক রসায়ন। তাহলে কয়টা বই বললাম? হাজারি, কবির। গুহ যদি কিনতে মন চায় কেনো, কিন্তু আমি না কেনার সাপোর্ট করব আরকি। আর হচ্ছে আ পাঞ্জুরি কিংবা গাণিতিক রসায়ন। এটা কিনলে কিন্তু গুহ কেনা লাগতেছে না। ঠিক আছে? আর গাইডের জন্য যদি মনে হয় যে আমি টেস্ট পেপার সলভ করব, আমি কোয়েশ্চেন সলভ করব, অবশ্যই তোমার লাগবে না? স্বশিক্ষিত হইতে হবে। আমাদের আশায় থাকা যাবে না। আমরা তো পড়াবোই। বাট তুমি যদি নিজে থেকে প্র্যাকটিস না করো, আমি আজকে পড়লাম একটা টপিক, নিজে থেকে কিন্তু একটু বই খাতা খুঁজে বের করতে হবে যে কোথায় আছে একটু পড়ি। ঠিক আছে? তো গাইডের জন্য পাঞ্জেরি অথবা লেকচারের একটা গাইড কিনতে পারো বা টেস্ট পেপার কিনতে পারো। স্যার এত টাকা এতে কিনে তো ফকির হয়ে যাবো। পুরোনো বইয়ের দোকানে যাবা, যত লেটেস্ট কেনা যায়, পুরোনো বইয়ের দোকান থেকে শেষ। অত নতুন কেনার দরকার নেই। কারণ আহামরি কোনো চেঞ্জ আসে না। ঠিক আছে? পাঞ্জেরি অথবা লেকচারের গাইড কিনতে পারো। রয়্যাল কিনছো তাই ইটস ওকে। কিন্তু রয়্যাল একাডেমিক এর জন্য ভালো না। রয়্যাল অ্যাডমিশন এর জন্য ভালো। রয়্যাল একাডেমিক এর জন্য ভালো না। যাই হোক। এবার আসি অ্যাডমিশনের জন্য কি করবা? তুমি এখন থেকে যদি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, শুরু থেকে নেওয়া উচিত। যারা চান্স পায় এরা শুরু থেকে পায়। মানে শুরু থেকে প্রিপারেশন নেয়, তারাই চান্স পায়। তুমি যদি ভাবো তুমি ইন্টারমিডিয়েট শেষ করে ৩ মাস প্রিপারেশন নিবা, দেন তুমি একদম ফাটায় দিবা, টাফ। তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, এটা হচ্ছে বুয়েটের জন্য। বুয়েটের জন্য হচ্ছে বুয়েট রসায়ন কিনতে পারো জয়কলির, অথবা রয়েলের বুয়েট কোয়েশ্চেন ব্যাংক আছে। ২ টাই ভালো। তো আমি রয়েলটাকে বেশি প্রিফার করব এখানে। তো রয়েলটা কিনতে পারো। বুয়েটে যাদের ইচ্ছা আছে, বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়। বাজারে যাবা বা পুরনো বইয়ের দোকানে যাবা। ঠিক আছে? যাদের বুয়েট, আর যাদের মেডিকেল ইচ্ছা, মেডি রসায়ন কিনতে পারো। ঠিক আছে? এটাও জয়কলির। তো মেডিকেল ইচ্ছা হলে মেডি রসায়ন কিনতে পারো। বুয়েট ইচ্ছা হলে বুয়েট রসায়ন কিনতে পারো। এগুলা এখন থেকে কিনবা, যদি তোমার ইচ্ছা থাকে চান্স পাবা। বুঝতে পারছো? মানে এখন থেকে যদি তোমার ইচ্ছা না থাকে বা এইম না থাকে বা বই খাতাও না কিনো, তাহলে কিন্তু তুমি আসলে পারফেক্ট প্রিপারেশন টা হবে না। আমরা যা পড়ায় দিব, যে টপিকটা শেষ করব, ওই টপিকটা এখানে আলাদা করে কোয়েশ্চেন আছে। শুধু আজকে দ্রাব্যতার কোয়েশ্চেন আছে। কোয়ান্টাম সংখ্যার কোয়েশ্চেন আছে। বুয়েটে কোনগুলো আসছে, মেডিকেলে কোনগুলো আসছে, ভার্সিটিতে কোনগুলো আসছে। তো আমার সাথে তুমি যদি এখান থেকে পড়ে ফেলো, তাহলে তোমার প্রিপারেশন হয়ে গেল। আর তুমি যখন মিশনের প্রিপারেশন নিবা, তখন রিভাইজ হয়ে যাবে। আর তোমার বন্ধুরা তখন এটা নতুন করে পড়বে। এটাই কিন্তু পড়তে হয়। এগুলাই কেনে মানুষ। বুঝতে পারছো? তো যাই হোক, গাণিতিক রসায়ন মাস্ট ম্যাথের জন্য। তাহলে লাগবে না। আর অতি আগ্রহ থাকলে কিনতে পারো। প্যারা খাবা আমি জানি। হুদায় বই কিনে থুয়ে দেওয়া হবে। পড়া হবে না। হাজারি কবির, হাজারি মাস্ট, কবির। আমি এই ২ বইয়ের দাগানো পিডিএফ দিব। তোমরা চাইলে বই দাগিয়ে দিব ক্লাসেই। মেডিকেল, ভার্সিটি, এইচএসসি স্টাইলে। ইঞ্জিনিয়ারিং এর জন্য বই দাগানো লাগে না। ওর ব্যাপারটা আলাদা। বই দাগাই দিব সুন্দর করে, বা দাগানো বইয়ের পিডিএফ দিব, তোমরা বাসায় বসে পড়বা। তোমরা আমাকে তোমাদের নাম্বারটা লিখে দিবা। আর আমি আমার নাম্বারটা দিচ্ছি, ওখানে আমার নাম্বারটা দেওয়া হয় নাই। হোয়াটসঅ্যাপ, সবাই এড হবা। তো আমি তোমাদেরকে লিঙ্ক, ওই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। এখানে আমি সব ইউটিউবে প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব। প্রাইভেট গ্রুপ থাকবে। তুমি শুধুমাত্র ওইখানে গিয়ে ক্লাসটা করতে পারবা। অসুস্থ হইলে বা যদি মনে হয় যে আমি আরেকবার দেখব, হ্যাঁ, তুমি ক্লাসটা আবার দেখতে পারবা। প্রত্যেকটা ক্লাসের ব্যাকআপ ভিডিও পেয়ে যাবা। তো একটু লেখো, একটু পড়ে, একটু শোনো। তো গাণিতিক রসায়ন গেল, গাইড গেল, বই গেল।
আচ্ছা, ভর্তি পরীক্ষার জন্য তুমি ভার্সিটি মেডিকেল বললাম আর বুয়েট বললাম। ভার্সিটির জন্য তুমি কিনতে পারো হচ্ছে হয় কেমিস্ট্রি প্লাস নয় রসায়ন বিচিত্র। কেমিস্ট্রি প্লাস ভালো লাগছে এটা আমার। এটা ইনফরমেশন ভালোই বেশি এবং এখানে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং মোটামুটি সবকিছু কোয়েশ্চেন আছে। তুমি যদি একটা কিনে মোটামুটি শুরুর দিকে প্রিপারেশন নিতে চাও যে আমি এতগুলো কিনব না, ইভেন মেডিকেল কিনব না, বুয়েট কিনব না, যেগুলো আমি একটা কিনতে চাই, এর ভিতরে মোটামুটি শর্টের উপরে সবই আছে। বুঝলেন ব্যাপারটা? তো তুমি কেমিস্ট্রি প্লাসটা কিনতে পারো। আ পড়ালেখার সময় টাকা নিয়ে কোনো করবা না। টাকা একটু খরচ হোক। বই কিনে কেউ ফকির হয় না, লাভই হয়। ২-৩ টা লাইন বেশি শেখা যায়। তো এটা কিনতে পারো পুরোনো বই। আমি রেফার করব পুরোনো বইয়ের দোকান। যত নতুন কেনা যায়, ঠিক আছে? আর আমার পক্ষ থেকে অনেক গিফট পাবা। যদি পারফরম্যান্স ভালো করো, তোমার বই কেনা লাগবে না। আমি সেভাবে অনেক বই দিব। ঠিক আছে? ওকে। যদি আরো অনেক আগ্রহী হও তুমি যে না আমি কোবায় দিব একদম। তাহলে তুমি ইন্ডিয়ান একটা লেখকের বই কিনতে পারো। এটা অনলাইনে পাওয়া যায়। ঢাকায় নীলক্ষেতে পাওয়া যায়। আ বা মাইতিয়ান তিওয়ারি আমার কাছেও আছে এই যে ছায়া প্রকাশনী। তো তুমি আমার কাছে আইআইটি, জেইই এর কোয়েশ্চেন আছে। তোমরা যদি অতি ভালো স্টুডেন্ট হও, আমি তাহলে আলাদা করে দিয়ে তাদেরকে আমি এসব প্র্যাকটিস করাবো। কারণ একটা কমন ব্যাচে আমি চাইলে সবকিছু পড়াইতে পারব না। সবাই নিতে পারবে না। বুঝছেন ব্যাপারটা? আমাকে সব মিক্স করে পড়াইতে হবে। ভার্সিটিও পড়াবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো, মেডিকেলও পড়াবো, এইচএসসিও পড়াবো। সব পড়াবো। কিন্তু আমি শুধু ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারব না। কারণ এখানে সবাই শুধু ইঞ্জিনিয়ারিং পড়বে না। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভালো হয় এবং সেখান থেকে আমি বেছে নিবো। তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইচ্ছা বেছে তাদেরকে আলাদা গ্রুপ করে দিয়ে ব্যাচ করে তাদেরকে আমি সেই স্টাইলে পড়াবো। এটা ডিপেন্ড করবে কিছুদিন যাক। ঠিক আছে? ওকে। এই গেল বই। তাহলে অতি আগ্রহী হইলে এটা কিনতে পারো। অতি আগ্রহী। কিন্তু আমি সেভাবে একটা কথা বলব, দিন শেষে আমি তোমাদেরকে অনেক কিছু প্রোভাইড করব। আমার একটা ম্যাজিক বুক আছে। এই ম্যাজিক বুকটা শুধু পরীক্ষার আগের রাতের জন্য। ৩ টা লেখকের বইয়ের হাজারি কবির গুহ এর এমসিকিউ আছে, উত্তরসহ। ক, খ আছে বোর্ডের। এখানে বোর্ডের এমসিকিউ আছে, বইয়ের এমসিকিউ আছে, কিছু সৃজনশীল আছে, সাজেশন আছে। অর্থাৎ পরীক্ষার আগের রাতে তুমি কি পড়ে যাবো? কারণ পরীক্ষার আগে তো এত যে পড়াবো, এত যে পড়াবো এগুলো তোমার পড়ার ধৈর্য হবে না। কারণ কালকে পরীক্ষা, আজকে তুমি কি পড়বা? পুরা বই পড়ার সুযোগ আছে? তাহলে পরীক্ষার আগের রাতে ম্যাজিক বুক। শুরুতেই ম্যাজিক বুকটা কালেক্ট করে নিবা। গেল। প্রতিটা অধ্যায়ের, প্রতিটা টপিক অনুযায়ী লেকচার শিট আছে। যেখানে ওই যে তুমি যে গাইডগুলো কিনতেছো না? ওই গাইড না কিনলেও হবে। ওই লেকচার শিটে সব গাইড-গুইড ঘেঁটে ঘুটে যত ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন সব আমি ওর সাথে এড করে দিছি। উইথ ব্যাখ্যা, উইথ আলোচনা, ডিসকাশন। তাহলে শুরুর দিকে বইয়ের মতো ডিসকাশন, পরের দিকে কি ওর প্র্যাকটিস। ওটা হচ্ছে আমার লেকচার শিট। তাহলে ম্যাজিক বুক পাচ্ছ। এগুলো বাধ্যতামূলক না। নিতে মন চাইলে আমাকে অর্ডার দিলে আমি দিয়ে দিব। আমার অফিস আছে, এখান থেকে নিবা। ঠিক আছে? হাজির বিল্ডিং চেনো তো সবাই। ওখানেই আমার অফিস আছে নিচতলায়। যাই হোক ম্যাজিক বুক, লেকচার শিট আর হ্যান্ড নোট যেটা আমি দিলাম। এগুলো আমি যা পড়াই পুরোপুরি মূল ব্যাপারটা। ওখানে কোনো আহামরি কিছু নেই। জাস্ট মেইন ব্যাপারটা। যেটা তুমি ইজিলি এক নজরে পড়ে যাবা। এটা হচ্ছে হ্যান্ড নোট। তো হ্যান্ড নোটটা আমি দিব। এটা সবসময় নাও দিতে পারি। কিন্তু প্রায় দিব এটা আমি আরকি। ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে ফ্রি দিতে পারি। এগুলো তোমাকে পে করে নিতে হবে অফিস থেকে। ঠিক আছে? ওকে। তাহলে আমার পক্ষ থেকে তুমি ম্যাজিক বুক পাবা, লেকচার শিট পাবা, হ্যান্ড নোট পাবা। এটা পরীক্ষার আগের রাতে। এটা হচ্ছে ডিটেইলস পড়ালেখা করার জন্য। আর এটা হচ্ছে এক নজরে দেখার জন্য। এক নজরে ব্যাপারটা কি আসলে। বুঝতে পারছেন? ওকে। আর তোমার যদি অনেক প্র্যাকটিস করতে ইচ্ছা করে যে আমি অনেক প্র্যাকটিস করব, অনেক কোয়েশ্চেন সলভ করব। আমি এত কিছু পড়লাম দেখি আমি পারি কিনা। তুমি উদ্ভাসের এইরকম ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক, মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক, উন্মেষের, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এগুলো কিনতে পারো। এদের ভিতরেই এদের অ্যান্সার দেওয়া আছে শেষের দিকে। পরে মিলাইতে পারবা। পেন্সিল দিয়ে দাগে সলভ করলা। পরে আবার মিলাইলা ঠিক আছে কিনা। নিজেকে জাজ করো। ঠিক আছে? লিখে রাখো। এটাও কিনতে পারো তোমরা। এটা ভালো। প্রসিডিওর এদের আছে। এরা আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট। যাই হোক, এই গেল আমার বই নিয়ে আলোচনা। তাহলে বই সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে? গাইড কেমনে কি কিনব সব কি বলে দিছি? ওকে। এবার আসি আমরা এইচএসসির কেমিস্ট্রিতে। আমরা ঢুকলাম যে আমি আমাদের যে বই, এখানে আমার কয়টা অধ্যায় আছে, কি আ পত্র আছে। ২ টা পত্র আছে। ফার্স্ট পেপার হ্যালো স্যার, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে ৫ টা অধ্যায় আছে। দেখে বলছে মাত্র ৫ টা অধ্যায়? আমরা 9, 10 এ ১০ টা ১২ টা অধ্যায় পড়ে আসছি। আপনার এই যে একটু বলি, ফিজিক্সে মনে হয় আপনাদের ইন্টারমিডিয়েটে, ঠিক আছে? ২ টা বই মিলায় ফিজিক্সে ২৪ টা ২৫ টা বা ২২-২৪ টার মতো অধ্যায় আছে। এবার বলি, ফিজিক্সের ৩ থেকে ৪ টা অধ্যায় সমান আমাদের একটা অধ্যায়। বুঝতে পারছেন? ফিজিক্সের একটা অধ্যায় শেষ করতে
3টা অধ্যায় 4টা অধ্যায় শেষ করতে যা লাগে, আমাদের 1টা অধ্যায় শেষ করতে তা লাগবে। আর আমরা যদি শুরু থেকে খুব ডিটেইলস সুন্দর করে না পড়াই, যদি জাস্ট পড়াই, তাহলে তোমাদের হয়তোবা আ তোমার কাছে মনে হবে জোস শেষ হয়ে গেল। বাট তোমার বেসিক ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যাবে। ফাউন্ডেশন না থাকলে বিল্ডিং ভেঙে পড়ে না? তুমি ভর্তি পরীক্ষায় যেয়ে কোয়েশ্চেন সলভ করতে পারবা না, অ্যান্সার করতে পারবা না। একা, একা পড়তে পারবা না। আমাদের উদ্দেশ্যটা কি? একা, একা যাতে আমি পড়তে পারি। স্যার আমাকে রেডি করে দিবেন যাতে আমি কি করতে পারি? একা, একা পড়তে পারি। একা, একা বুঝি আমি পড়তে বসে। কিন্তু প্রবলেম কি? পড়তে বসে তো বোঝো না যে এটা আবার কি? ওইটা আবার কি? ইলেক্ট্রোমোটিভ ফোর্স এ আবার কি জিনিস? কোয়ান্টাম সংখ্যা এ আবার কি জিনিস? থাকে না? এটা আবার কি? তো আমি যদি রেডি করে দিতে পারি তুমি একা, একা পড়তে পারবা। তো যাই হোক তাহলে একটা ধারণা পেয়ে গেছো যে আমাদের অধ্যায়গুলো কিন্তু আসলে বড়, বড়। ৫ টা অধ্যায় ঠিক আছে। বাট ৫ টা অধ্যায় মূলত ১৫ টা বা ১৩ টা অধ্যায়ের সমান। যাই হোক নামগুলো দেখতেই পাচ্ছ। কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এটা আহামরি কোনো ইম্পোর্টেন্ট না। গুণগত রসায়ন, পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন, কর্মমুখী রসায়ন। এবং এই যে ৩ টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই ৩ টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, ৮ টা কোয়েশ্চেনের ভিতরে যদি এইচএসসি র কথায় আসি, সব তো পড়তেই হবে ভালো করে অ্যাডমিশনের জন্য। বাট এইচএসসির জন্য অত কষ্ট না করলেও হয়। এইচএসসির জন্য আমার একটা ব্যাচ থাকবে শুধু এইচএসসি টার্গেট। শুধু এইচএসসি টার্গেট। একটা ব্যাচ করাবো। তাদের শুধু এইচএসসি জিনিসপত্র পড়াবো। এক্সট্রা কিচ্ছু পড়াবো না। অনেক পোলাপান থাকে না এরকম? যে ভাই আমার লাগবে না, আপনি শুধু মেইন জিনিস পড়ায় দেন। ওটা আলাদা করব পরে। দেখো শুধু হ্যাঁ, যাই হোক তো এই ৩ টা অধ্যায় পড়লে তোমার ৫ টা কোয়েশ্চেন কমন পড়ে যাবে। ৮ টা অধ্যায়ের ভিতর ৮ টা কোয়েশ্চেন আসবে, ৫ টা কোয়েশ্চেন ৩ টা অধ্যায় থেকে কমন পড়বে। বুঝতে পারছেন? তো যাই হোক এখান থেকে আসবে ২ টা, এখান থেকে ৩ টা, এখান থেকে ২ টা। ৩, ২, ৫ আর ২ কত ৭ আর এদের ঘুরে ফিরে ১ টা এভাবে আসলো। তুমি কি জানো ২০২৩ সালে শুধু এই অধ্যায় থেকে ৫ টা সৃজনশীল আসছে ৮ টার ভিতর থেকে। বুঝছো এর গুরুত্ব? ভর্তি পরীক্ষায় তুমি যদি শুধু এই অধ্যায়টা ভালো করে পড়ো, আর হচ্ছে তুমি এই জৈব যৌগ অধ্যায়টা ভালো করে পড়ো, এই ২ টা অধ্যায় থেকে ২৫ টা কোয়েশ্চেনের ভিতরে মিনিমাম ১০-১২ টা কোয়েশ্চেন পেয়ে যাবা। ২ টা অধ্যায় থেকে। যারা চালাক তারা এই ২ টা অধ্যায় খালি পড়ে থাকবে। তাহলে ২ টা অধ্যায় পড়ে যদি আমার ১২ টা কোয়েশ্চেন ১৫ টা কোয়েশ্চেন কমন পড়ে। কথা বুঝছো না ব্যাপারটা? কারণ মাইনষে ওই ভর্তি পরীক্ষায় ১০-১২ ই পায় একেকটা সাবজেক্টে। ১০, ১২, ১৫ এভাবে পায়। সব মিলে যোগ করে হয়তোবা ৫৫-৬০ হয়। বুঝো না ব্যাপারটা? তো ২ টা অধ্যায় পড়লেই কিন্তু তোমার একদম সেই হবে অবস্থা। মানে যে গাধা সে সবের উপর সব তো অবশ্যই পড়বো। বাট যে গাধা সবকিছুতে বেশি ফোকাস দেয়। এদিকে কম দেয়। এই ২ টা অধ্যায় কিন্তু বড় এবং একটু অনেক ইনফরমেশন। যেন এখানে কম ফোকাস দেয়। আর তুমি যদি আ এই ২ টা অধ্যায় বেশি ফোকাস দাও, মাত্র ২ টা অধ্যায়, তোমার রেজাল্টও ভালো হচ্ছে, কোয়েশ্চেন কমন পড়তেছে। জৈব যৌগ থেকে ৩ টা কোয়েশ্চেন আসবে। ৫ টা থেকে ৩ টা তো জৈব যৌগই হয়ে গেল। বুঝছো না ব্যাপারটা? তাহলে এই যে 2nd পেপারের চ্যাপ্টার হচ্ছে পরিবেশ রসায়ন। তাকো এখানে ৪ টা ইম্পোর্টেন্ট। এটা অতটা ইম্পোর্টেন্ট না। সিকিউ এর জন্য। আর সিকিউ এর জন্য ৪ টা ইম্পোর্টেন্ট। ভালো সমান তালে ইম্পোর্টেন্ট। এগুলো তোমার অধ্যায়ের নাম। তো আমাদের আজকের অধ্যায় কি? আমরা যে ০.৫ ঘন্টা নষ্ট করে ফেললাম। যাই হোক, এখন পড়া শুরু করব। তো আমাদের আজকের অধ্যায় হচ্ছে ১ম পত্রের ২য় অধ্যায়। খাতা যদি নিয়ে আসো, লেখো। ১ম পত্রের ২য় অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। তোর কাগজ লাগে আমার কাছ থেকে নিও, সমস্যা নেই। ১ম পত্রের ২য় অধ্যায়। স্যার ১ম পত্রের ১ম অধ্যায় কি পড়াবেন না? অবশ্যই পড়াবো। আমি একটা রুটিন দিয়ে দিচ্ছি। রুটিন ফলো করে পড়াবো এবং ৩ মাসের ভিতরে রুটিনের দিকে তাকিয়ে দেখো। ৩ মাসের ভিতরে আমি রুটিনটা বানাইছি। এখানে গুণগত রসায়ন যেটা, এটা মোটামুটি 100% কমপ্লিট হয়ে যাবে। ৩ মাসের ভিতরে। ৩ মাসের ভিতরে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যেটা, এর 80% শেষ হয়ে যাবে। কারণ ওই 80% ইম্পোর্টেন্ট। বাকিটুকু ইম্পোর্টেন্ট না। ওগুলো আমরা পরে পড়বো, লিখে দিচ্ছি। এটা আবার পরে আসবো। আর পরিমাণগত রসায়ন 2nd পেপারের একটা অধ্যায়। ল্যাবরেটরির সাথে রিলেটেড। আমি কি করব? ল্যাবরেটরির সাথে রিলেটেড যেহেতু টপিক রিলেটেড আমি ওর একটা অংশ পড়াই দিব। মানে একসাথে ওই চ্যাপ্টারটা হয়ে গেল ওই অংশটুকু। তাহলে ওটা মেবি 10% না কত পার্সেন্ট লেখা আছে। আর আ ৩য় অধ্যায় যেটা, ওর একটা অংশ পড়াই দিব। ৩ মাসে হয়ে যাবে। দেন তোমাদের পরীক্ষা মিনিমাম ৬ মাস পরে হবে। রেজাল্ট দেওয়ার কলেজে ভর্তি ৬ মাস পরে পরীক্ষা হবে। ৩ মাসের ভিতরে আমি যা শেষ করে দিছি না, এবার থাকে আর একটা অধ্যায় কলেজের জন্য। এটা হচ্ছে 2nd পেপারের ১। 2nd পেপারের ১ থাকে খালি। ওটাও প্রায় ১-১.৫ মাসে হয়ে যাবে। ওটা বড় একটু। তাহলে আমার শেষ করে ইনশাআল্লাহ রিভাইজ দিতে পারব। আর আমাদের লেখা আছে কবে কি সব লেখাই আছে। আমার কিছু জিজ্ঞেস করা লাগবে না। স্যার কালকে এক্সাম হবে? কালকে প্র্যাকটিস হবে? কিছু জিজ্ঞেস করতে হবে না। সব লেখা আছে। ডেইলি কম বেশি প্র্যাকটিস থাকবে। এক্সাম আজকেই তো আছে। যদি টাইম পাই ইনশাআল্লাহ ক্লাস শেষে একটা প্র্যাকটিস করব এক্সাম। এর প্রতিদিন আমার থাকবে কম বেশি। হোমওয়ার্ক থাকবে, ওয়ার্কশিট থাকবে। তোমরা যদি সিরিয়াস হও, এখান থেকে ভালো কোনো রেজাল্ট আসবে। তোমাদের থেকে আমার নাম হবে। তোমরা সব জায়গায় পারফরম্যান্স ভালো করতেছো অলিম্পিয়াড গুলাতে। তারপর হচ্ছে কলেজে। দেন ফ্রেন্ডদের থেকে তুমি দেখবা তোমার সবকিছু কমপ্লিট। ও ফ্রেন্ড যা না পড়ছে তুমি তার চেয়ে বেশি পড়ছো ওই কনসেপ্ট সম্পর্কে। তো এটা জোস না? আমাদের টার্গেট কি?
সবার থেকে আগে থাকা। যুদ্ধে আছি না আমরা? লেখাপড়া কি? যুদ্ধ। কিভাবে তুমি আরেকজনের কাছে ১ লাইন বেশি তুমি জানতে পারবা। যদি ও ১ লাইন বেশি জানে, ওকে ছোট শিখে ফেলবা। বুঝতে পারছো ব্যাপারটা? আমি আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করব। তোমার নিজেরও চেষ্টা করতে হবে। তো আমি এই গুণগত রসায়ন অধ্যায়টাকে ২ ভাগে ভাগ করছি। ২ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পরমাণুর গঠন রিলেটেড। এখানে আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করব। ইলেকট্রনের বিস্তারিত আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, পরমাণুর মডেল। এখানে বোর, রাদারফোর্ড, থমসন, বর্ণালী এইসব নিয়ে আলোচনা করা হবে। ৩ টা লেকচারে ভাগ করছি। মনে হচ্ছে লেকচার ৩ টা মাত্র। এখানে ডিসকাশন আছে, অনেক কিছু আছে। পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অনেক কিছু আছে ভিতরে। তো এটা হচ্ছে সেশন 1। তো 9-10 এ তো কম বেশি এইসব পড়ছি হাবাজাবা। এখন একটু ইন্টারমিডিয়েটে ফিলিংস দেওয়া লাগে না? ইন্টারে উঠছি, একটু ইন্টারে কিছু শিখান। তো এগুলো আমরা পরে পড়ব। আমার রুটিন তো দেওয়াই আছে, টেনশন নেই। সব তো দেওয়াই আছে। তোমার তো এলোমেলো হচ্ছে না কিছু। যে আমি কি বললাম ভুলে গেছি এলোমেলো। তোমার সব রুটিন দেওয়া আছে। ঠিক আছে? সব ক্লাস, নোট, লেকচার শিট একটা ফাইল বানাবা, সেখানে রেখে দিবা। ঠিক আছে? পড়বা। এটা গুছানো ডিসিপ্লিন থাকবে। সবার জন্য আলাদা খাতা থাকবে। সেশন 1 এর জন্য একটা খাতা থাকবে, সেশন 2 এর জন্য একটা খাতা থাকবে। টপিক ভিত্তিক খাতা বানাবা। ওই খাতায় আমি যা পড়াচ্ছি, তুমি বই থেকে যা জানতেছো, ওই যে টেস্ট পেপার গাইড থেকে যা জানতেছো, ওই টপিক রিলেটেড যা পাবা, ওর ভিতর তুমি টুকে রাখলা। ধরো তুমি পড়লা বর্ণালী, ওর একটা খাতাই থাকবে আলাদা। তাহলে সব ঘিজিবিজি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তোমার যদি লেখাপড়াটা সুন্দর হয়, ডিসিপ্লিনড হয়, পড়তেও ভাল লাগবে। ধরো যে আমার রুমে তুমি ঢুকছো, ঢুকে একটু সাজানো গোছানো দেখছো, একটু ঠান্ডা বাতাস একটু ভাল লাগছে না হালকা? যে না, ভালোই লাগতেছে। তো ঐরকম গুছানো হইতে হবে লেখাপড়া। তোমার ভাল লাগবে। গুছানো যদি এলোমেলো হয় লেখাপড়া, গোছানো না হয়ে ওই লেখাপড়ার কোনো মজাও লাগবে না, কিছুই লাগবে না। বোরিং লাগবে। ঠিক আছে? আমরা পড়াবো সেশন 2। এই সেশন 2 তে আমাদের ৩ টা লেকচার আছে। ২ টা সেশনে কয়টা লেকচার আছে মোট? ৬ টা। আমরা এই লেকচার 4 নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। এটা পার্ট 1, এটা পার্ট 2 এবং দ্রাব্যতা হচ্ছে বেসিক। এটার সাথে ১ম পত্রের ৫ম অধ্যায়ের একটা টপিকে মিল পাবা। আর দ্রাব্যতার গুণফল থেকে যা কিছু আসে, সিকিউ, তারপর হচ্ছে এমসিকিউ, ইভেন এখান থেকে বুয়েটও কোয়েশ্চেন আসে, মেডিকেলে কোয়েশ্চেন আসে, ভার্সিটিতে কোয়েশ্চেন আসে। এখান থেকে খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। কিন্তু এটা ভালো বুঝতে গেলে এর বেসিকটা বোঝা লাগে। এখান থেকে যে খুব কোয়েশ্চেন আসবে তা না, বাট আসবে। ২-১ টা। যদি পার্সেন্টেজ করি, এটা হচ্ছে 10%, এটা হচ্ছে 90%। আমাদের এটাও জানতে হবে। তা আপনি তো আমার আগ্রহ কমিয়ে দিচ্ছেন। তাহলে এটা ভালো করে মনোযোগ দিব না। এটা কোনো কথা না। তোমাকে জানাইতে হবে কোন টপিকের গুরুত্ব কতটুকু। তুমি যদি অরণ্যে রোদন করো, সারাদিন তুমি খালি হাওয়া-যাওয়া পড়তেছো, তাহলে তো হবে না। গুরুত্বপূর্ণ কোনটা সেটা বেশি পড়তে হবে। এই টাইম চলে গেলে একটু যাই হোক চলে আসবে ইনশাআল্লাহ। তো কোথা থেকে আসতেছে? আমার তো আগে আসতো না এরকম। বলছেন একটু লোড নিচ্ছিল আরকি। যাই হোক। তো আম কি বলে অন্ধকার লাগতেছে বেশি? আচ্ছা। তো যেটা বললাম আয়ন শনাক্তকরণ ভেরি ইম্পোর্টেন্ট। একটা লবণে কোন আয়ন আছে? একটা লবণ ধরো সোডিয়াম ক্লোরাইড। এখানে পজিটিভ আয়ন নাকি নেগেটিভ আয়ন, সোডিয়াম আছে কিনা? এটা বুঝবো কিভাবে? আমাকে একটা লবণ দিল। দেখে বোঝা যাচ্ছে কি লবণ এটা? আমি কি করব? ওকে দ্রবণ তৈরি করে দেন টেস্ট করে দেখব যে আসলে কোন লবণটা আছে। ওইটা পড়াবো আমরা। পৃথকীকরণ পদ্ধতি। তোমরা 9-10 এ তোমাদের যে বইতে আ একটা জায়গা ছিল, আ ২ অধ্যায় ছিল কিনা তোমাদের জানি না। ২ বা ৩ অধ্যায়, ২ অধ্যায় মেবি ছিল যে বিভিন্ন পদার্থকে বিশুদ্ধ করার একটা উপায় আছে। কেলাসন, কেলাসন না, না ২য় অধ্যায় ছিল এক জায়গায় নিচের দিকে। বিশুদ্ধ করার কয়েকটা উপায় আছে। কেলাসন, পাতন, হ্যাঁ? ক্রোমাটোগ্রাফি এই যে হ্যাঁ, ছিল। সো এখানে মূলত সেগুলোই পড়াবো। ওখানে লেখাও ছিল উচ্চতর শ্রেণীতে জানতে পারবে। জি, এখানে সেগুলো পড়ানো হবে। বুঝতে পারছেন? চলেন শুরু করা যাক। তাহলে এই যে সেশন 2 টা এই ৩ টাকে একসাথে রাখার কারণ আছে। এই ৩ টার মূল উদ্দেশ্য কি জানো? এই ৩ টার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করা যায়। মিশ্রণ থেকে উপাদানকে কি করা যায়? এটা হচ্ছে বৈশ্লেষিক রসায়ন। কি রসায়ন? এখানে গবেষণা, বিশ্লেষণ এই মূলক লেখাপড়া। আর আগের যে লেকচারটা ছিল এইটা, এখানে শুধু আমরা পদার্থের গঠন, পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাস এইসব নিয়ে আলোচনা করব। বুঝছো তো ২ টার ডিফারেন্স? পুরো অধ্যায়টা কয় ভাগে বিভক্ত? ২ ভাগে। একটা হচ্ছে কি পদার্থের গঠন রিলেটেড, ইলেকট্রন-টিলেকট্রন, হাবা-যাবা, প্রোটন-টোটন, কণা। আর হচ্ছে ২ হচ্ছে পদার্থগুলাকে পৃথক করব কিভাবে, বিভিন্ন যৌগকে পৃথক করব কিভাবে, বিভিন্ন উপাদানকে মিশ্রণ থেকে আলাদা করব কিভাবে। বুঝতে পারছেন? চলেন শুরু করা যাক। আজকের পড়া লেটস গো। আজকে আমরা পড়াবো হচ্ছে লেখেন লেকচার 4
আমাদের পার্ট 1 পড়াবো। টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা। প্লিজ পড়া শুরু। ঠিক আছে? লেখেন। পড়া শুরু। ঠিক আছে? লেকচার 4 পার্ট 1 টপিকের নাম দ্রাব্যতা। আর পুরা লেকচার 4 এর নাম হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। ইংলিশে বলে সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। লিখে ফেলেন। হুবহু দেখে, দেখে লিখে ফেলেন। সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। আমি একটা কথা একটু মাঝখানে বিরক্ত করব। এটা হচ্ছে যে একটা শব্দ যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে সাথে, সাথে জিজ্ঞেস করে ফেলবা। তাই এটা আরেকবার বলেন। ঠিক আছে? আর সাইড টক করবা না। আমার দেখেই মনে হচ্ছে তোমরা ভালো স্টুডেন্ট। তো আমি আশা করি যে তোমরা তোমাদের সম্মান বজায় রাখবা। ঠিক আছে? তো দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। ইংলিশে যাকে বলে সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। লেকচার 4 আজকে আমরা পড়ব পার্ট 1 শুধু দ্রাব্যতা। এবং সব লিখে দেওয়া আছে তোমাদের রুটিনে। তো এইগুলো বলার দরকার নেই। কবে কি পড়াবো। হইছে? শুরু করব? শুরু। তাকাও। কি দেখতে পাচ্ছ? বিকার চেনো এটাকে? এই যে তুমি বিকার দেখতে পাচ্ছ, আমরা যে কি পড়াবো বললাম? দ্রাব্যতা। দ্রাব্যতাকে ইংলিশে কি বলে? বলো? সলিউবিলিটি। লিখছো এটা? সলিউবিলি এই যে সলিউবিলিটি বা দ্রাব্যতা এটাকে সংক্ষেপে এস দিয়ে প্রকাশ করতে হয়। কি দিয়ে প্রকাশ করে? দেখো, এস দ্বারা প্রকাশ করা হয়। ও 19 এ তোমাদের ঘনমাত্রাকে প্রকাশ করছিল এস দ্বারা, মনে আছে? এরই সম্পর্ক আছে। এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এস দ্বারা প্রকাশ করা হয়। সেশন 2 হেডলাইন দেব উপরে একদম। আর হেডলাইন না দিলে সমস্যা নেই। তোমার রুটিন তো লেখাই আছে। ঠিক আছে? সেশন 2 পড়াচ্ছি আমরা। দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। ইংলিশে কি বলে এটাকে? সলিউবিলিটি। কি বলে? সলিউবিলিটি। ওকে ফাইন। এই দ্রাব্যতা লেখা করে ফোকাস দিবা। আর লেখার থেকে আমার এখানে আমাকে বেশি মনোযোগ দিবা। আমার দিকে মনোযোগ দিবা। কারণ তোমাদের নোটপাতি সব আমি দিয়ে দিচ্ছি। ভিডিও দিয়ে দিচ্ছি। তুমি সবই পাচ্ছ। তুমি লেখার পিছনে যে অনেক স্যারে যেটা হয় লিখতে, 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 লিখতে বোঝাই যায় না যে সে কি বুঝবো না লিখবো। আমার কাছে লেখালেখিটি মুখ্য না। সব পেয়ে যাবা তুমি, হ্যাঁ? তুমি আগে ফোকাস দিবা। যখন আমি কথা বলবো আমার দিকে তাকাবা। লেখালেখি পরে। সময় দিবা লেখার জন্য। তো দ্রাব্যতা শব্দটা যখনই তোমার মাথায় আসলো, দ্রাব্যতা তখনই দ্রবণ, দ্রাবক, দ্রব্য একটু মনে হচ্ছে না এই রিলেটেড কিছু? না আমি যদি নাও বুঝাই, তুমি মোটামুটি মনে হয় বুঝে গেছো যে দ্রবণ, দ্রাবক, দ্রব্য এই রিলেটেডই কিছু হবে, isn't it? জি। দ্রাব্যতা হচ্ছে দ্রাবকে এক কথায় যদি বলি এটা সংজ্ঞা না, এটা হলো মূল মূল কথা। এটা হচ্ছে দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। আমি সবই বুঝাবো কোনটা দ্রাবক, কোনটা দ্রব্য। দ্রাবকে দ্রবের কি বলো? দ্রবীভূত হওয়ার কি ক্ষমতা। আচ্ছা। দ্রাবক কি? দ্রব্য কি আমরা বুঝি না। তোমরা অনেকে হয়তোবা বোঝো, বাট যেটা সুন্দর ওয়েতে বোঝা সেটা হয়তোবা জানো না। সেটা কি? দ্রাবক হচ্ছে পরিমাণে যে বেশি থাকে। পরিমাণে যে কে থাকে? বেশি থাকে সে হচ্ছে দ্রাবক। আর পরিমাণে যে কম থাকে হয়তো অনেকে জানো, অনেকে জানো না। তাহলে চিনি কি কখনো দ্রাবক হইতে পারে? অবশ্যই পারে। যদি চিনি হয় ৫ কেজি, পানি হয় ২ ফোঁটা। চিনি হয় ৫ কেজি, পানি কয় ফোঁটা? এক্ষেত্রে চিনি কি? আর পানি কি? দ্রব্য। চিনি হয় ২ চামচ, পানি হচ্ছে ৫ লিটার। হুম? তাহলে কি হবে? পানি দ্রাবক আর চিনি কি? দ্রব্য। বুঝতে পারছি? দ্রাবক কি? আর দ্রব্য কি? তার পরিমাণ কম। ওকে ফাইন। এখন এই দ্রব্যটাকে ইংলিশে কি বলে এটা জানতে হবে। আমাদের ইংলিশ শিখতে হবে। কারণ তুমি যখন বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন ওই যে অনেক সময় ইংলিশ অপশন থাকে বা ইংলিশে কোয়েশ্চেন হয়। হ্যাঁ? বা তুমি যদি ইউনিভার্সিটি মানে অনার্স লাইফে যাইতে চাও তখন লেখাপড়া সব কিন্তু ইংলিশে। এখন থেকে যদি একটু জানা থাকে পরে বুঝতে সুবিধা হয়। চেষ্টা করবা। আমরা যদি নাও বলি টিচাররা, তুমি বাসায় বসে তোমার বিভিন্ন আছে না? অ্যাপ-ট্যাপ দিয়ে তুমি ওটার মানে বুঝে নিবা যেটা ইংলিশে কি বলে। ঠিক আছে? ওকে। আর তোমার হ্যান্ড নোট করবা সুন্দর করে। আমরা তো দিবই, তুমিও করবা। আ করে সব ইনফরমেশন একসাথে রাখবা। তো আমি কিন্তু যারটা সুন্দর হবে দেখব। যখন সেশন শেষ হয়ে যাবে না? আমি তখন গিফট করব তাকে। ১ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, জি। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা। জি আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
জি, জি, জি। জি, আচ্ছা, জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, জি, আচ্ছা। মনোযোগ। কি দ্বারা প্রকাশ করা হয় বলো? এস দ্বারা। দ্রাব্যতা মানে কি? দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার এটাকে ইংলিশে বলে সলিউট। কি বলে এটাকে? আর এটাকে বলে সলভেন্ট। কি বলে? আচ্ছা, তুমি কি মনে করো যে তুমি এই দ্রাবকে দ্রব দিয়ে দিছো, এটা দ্রবণ হয়ে যাবে? আমরা জানি কি দ্রাবক, দ্রব মিলে দ্রবণ হয় না? এটা আমাদের ধারণা একটু ল্যাকিংস। দ্রাবকে দ্রব দিলে সাথে, সাথে দ্রবণ হয় না। এটাকে মিশ্রণ হবে। কি হবে? এই মিশ্রণটা আবার ২ ভাগে বিভক্ত। একটাকে বলে সমসত্ব মিশ্রণ, আরেকটা বলে অসমসত্ব মিশ্রণ। লেখা কি দেখা যাচ্ছে? হাতে লেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করবা। সমসত্ব আর কি? এই সমসত্ব মিশ্রণটাই হচ্ছে দ্রবণ। সমসত্ব মিশ্রণটা কি? আমি আবারও বলতেছি। দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে বলে দ্রাব্যতা। হ্যাঁ? আচ্ছা, ধরো তাকাও। কোন একটা দ্রাবক হচ্ছে পানি। দ্রাবক কি? এই পানিতে আমি চিনি দিব। কি দিব? পানিতে আমি লবণ দিব, পানিতে আমি বালি দিব, পানিতে আমি তেল দিব। তোমরাই বলো, আমি কিছু বলব না। কে ভালো মিশবে? লবণ ভালো মিশবে। তারপরে চিনি মিশবে। তারপরে বালি তো মিশবেই না। তেল মোটামুটি হয়তোবা মিশলেও মিশতে পারে। তারপরে কি? লাস্টে বালি নিচে পড়ে থাকবে, তাই না? তুমিই বলো, তোমার নিজের চোখের সামনে তুমি ফিল করতেছো যে কতটা সত্য। এই একেকজনের দ্রবীভূত হওয়ার ক্ষমতা কি? আলাদা, আলাদা না? তার মানে কি? দ্রাব্যতা ডিফারেন্ট। দ্রাব্যতা কি? দ্রাব্যতা ব্যাপারটা ফিল করছো? দ্রবীভূত হওয়ার ক্ষমতা। কোথায়? দ্রাবকে। কার? দ্রবের। কার? আচ্ছা। এখন এই যে দ্রব আর দ্রাবক, এই যে ৩ টা ছবি আঁকছি দেখো, ৩ টা ছবি তুমি বুঝতে পারবা যেটা আমি কি বুঝাতে চাইছি। লিখছো না? আচ্ছা। এই ৩ টা ছবিতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে আমাদের দ্রাবক, যে দ্রাবক, এই দ্রাবকে যখন আমি দ্রব দিব, এই দ্রব দেওয়ার পরে এটা ১ম এ মিশ্রণ হয়। কি হয়? যেটাকে বললাম মিক্সচার, মিশ্রণ। এই মিশ্রণ আবার ২ প্রকার। কয় প্রকার? সমসত্ব আর কি? সমসত্ব আর অসমসত্ব। এগুলা কি জিনিস আমি এখনই বুঝাবো। অসমসত্ব। এই সমসত্বটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্রবণ। সমসত্বটা কি? আর দ্রবণ আবার ৩ প্রকার। জি। তাহলে তুমি চাইলে ছবি আঁকতে পারো, আমার মতো লিখতে পারো। বই খাতায় তো ঘিজিবিজি করে লেখা। এখানে তুমি যদি একটা ছবি এঁকে, একটা গ্রাফ দিয়ে, একটা ফ্লো চার্ট দিয়ে ব্যাপারটা বুঝতে পারো, তোমার এটা সহজ লাগবে না বলো? তাহলে দ্রাবকে দ্রব্য দিলে কি হয় ১ম এ? মিশ্রণ হয়। কি হয়? এই মিশ্রণটা কয় ভাগে বিভক্ত? সমসত্ব আর কি? সমসত্ব মিশ্রণ যেটা, এইটাই দ্রবণ। অসমসত্ব মিশ্রণ কি না? দ্রবণ না। তা আমি বুঝবো কিভাবে? সমসত্ব নাকি অসমসত্ব? আমি আসতেছি। তোমাকে লেখা লেখা শেষ করো। লেখো প্লিজ। তো দ্রাবকে দ্রব্য দিলে কি হবে? মিশ্রণ। এখনই মুখস্থ করো। মিশ্রণ কয় ভাগে বিভক্ত? সমসত্ব আর কি? সমসত্বকে ইংলিশে বলে হোমোজেনাস। হোমোজেনাস। আর অসমসত্বকে বলে হেটারোজেনাস। হেটারো, GENOUS জেনাস। আর মিশ্রণ মানে তো মিক্সচার। ওকে। তো আমাদের হোমোজেনাস যে মিক্সচার, যে হোমোজেনাস মিশ্রণটা আছে ওটাই কি বলো? দ্রবণ। এবং এটাকে প্রকৃত দ্রবণ বলে। লিখে রাখো, প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ বলে এটাকে। প্রকৃত দ্রবণ। দ্রবণকে ইংলিশে বলে সলিউশন। তোমরা জানো এটা। অসমসত্ব যে হেটারো জেনাস। HETERO, হেটারো। ওই লেখা একটু প্রবলেম হবে। দ্রুত লিখি তো? না বুঝলে আমাকে বললেই হবে, সমস্যা নেই। হেটারো জেনাস। HETERO, হেটারো, GENOUS, হেটারোজেনাস হলো। আর মিশ্রণকে কি বলে? সলিউশন। লিখে নাও, সলিউশন। বুঝছে? এই যে বলছি আমি সব বুঝাচ্ছি সমসত্ব কি অসমসত্ব কি। এই যে দ্রবণটা একবার বলে নিই আগে ওভারঅল। এই দ্রবণটা আবার ৩ প্রকার বললাম। কয় প্রকার? ৩ প্রকার। কি, কি? দেখো, সম্পৃক্ত, অসম্পৃক্ত, হচ্ছে অতিপৃক্ত। দেখো, সম্পৃক্ত, অতিপৃক্ত। দেখো, অতিপৃক্ত লেখো, লেখো। সম্পৃক্ত। লেখা শেষ করলে আমি বোঝানো শুরু করব কোনটা কি। সম্পৃক্ত, অসম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত আর অতিপৃক্ত। পরের দিন এসে কিন্তু এগুলো আমাকে সব লেখা আছে কি হবে? আমি ওই যে এরকম ধরো একটা পেজ থাকবে, ফাঁকা, ফাঁকা জায়গা রাখবো। আমি হয়তো এই ছবি এঁকে দিব। ওই ছবিতে তোমার লিখতে হবে কোনটা কি। বুঝতে পারছেন? তারপর হচ্ছে কোনটা কাকে বলে, শূন্যস্থান। আমি কিন্তু এই টাইপের
প্র্যাকটিস করাবো। আমি ওই গতানুগতিক যে শুধু পড়ে যাবো আর তোমাকে কিছু আদায় করব না। আমি যা পড়বো ওটা আবার আদায় করে নিবো। এবং তুমি তো ওভাবে পড়ে আসবা। ঠিক আছে? এবং বেশি পারফরম্যান্স ভালো থাকলে কিন্তু আমার পক্ষ থেকে গিফট আছে। ঠিক আছে? তো তোমরা গিফট তো জাস্ট একটা লোভ যে তুমি যাতে ভালো করো, তোমার জন্য। আমার তো কিছু না। উল্টা আমরা লস। টাকা নষ্ট করা মানে কি? যাক দেখো, তো যেটা বললাম তাহলে এই যে দ্রাবক, দ্রাবকে দ্রব্য দিলে কি তৈরি হয়? দ্রবণ পড়ে নাকি? মিশ্রণ। সেই মিশ্রণটা কার মিশ্রণ? দ্রব্য আর দ্রাবকের মিশ্রণ। সেটা কয় প্রকার? সমসত্ব আর এটাকে আমি দ্রবণ বলতে পারবো। দ্রবণ বলতে পারবো। তবে সেটা কি হবে? সমসত্ব মিশ্রণ। কি মিশ্রণ? আর অসমসত্ব মিশ্রণকে দ্রবণ বলতে পারবো? আচ্ছা, এই দ্রবণ কয় প্রকার? ৩ প্রকার। কি, কি? সম্পৃক্ত, অসম্পৃক্ত আর সম্পৃক্তকে বলে স্যাচুরেটেড। পরীক্ষায় আসে। ইভেন এভাবেই আসে। নিচের কোনটি স্যাচুরেটেড দ্রবণ? বুঝতে পারছো? স্যাচুরেটেড, স্যাচুরেটেড। SATURATED স্যাচুরেটেড। অসম্পৃক্ত মানে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। আর অতিপৃক্ত মানে সুপার স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড। চলো এবার আলোচনা শুরু করি। আর অসমসত্ব একটু পরে আলোচনা করি। সমসত্বটা শেষ করি, হ্যাঁ? ওকে। ওকে, লেখা শেষ? প্রবলেম? চলো শুরু করি। এই যে সমসত্ব আর আমি কিন্তু এগুলো আবার ভিডিও দেখাই দিব। আগে একটু বুঝে নিই। এই যে সমসত্ব আর অসমসত্ব, এটা ডিপেন্ড করে কিসের উপরে? কণার আকারের উপর। কিসের উপরে? কণার আকার। তুমি যদি খেয়াল করো, এখানে ৩ টা, ৩ টা না ২ টা বলি, সমসত্ব আর অসমসত্ব। ৩ টা মিশ্রণ আছে। একটা মিশ্রণে যে কণাগুলা, এর যে আকার 0.1 থেকে 2 ন্যানোমিটারের ভিতরে, যেটা তুমি ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র দিয়েও খুঁজে পাবা না। এতটাই ছোট। এভাবেই বলা হইছে যে দেখতে চাইলে অনেক আল্ট্রা মাইক্রোস্কোপ লাগবে, সুপার আল্ট্রা, এবং সেটাও টাফ। খালি চোখে তো দূরের কথা। আর অসমসত্ব যেটা, দ্রাবকে যে দ্রব্যগুলো আছে, এই দ্রব্যগুলার কণার আকার এতটাই ছোট, সেটা কিন্তু সমসত্ব। সাইজটা বলে দিলাম কিন্তু। যদি কেউ বলে সমসত্ব মানে কি? তুমি বলবা স্যার, দ্রাবকে যে দ্রব্যটা দেওয়া হইছে, ওই দ্রব্যের কণার আকার যদি, কণার যে আকার, কণার যে আকার সেটা যদি 0.1 থেকে 2 ন্যানোমিটার থাকে, তাহলে যে মিশ্রণটা হবে, এটা খালি চোখে ওইভাবে বোঝা যাবে না। বোঝা তো দূরের কথা, আণুবীক্ষণিক যন্ত্র দিয়েও বোঝা যায় না। এটা হচ্ছে স্যার কেন? তুমি কি পানিতে যে চিনি গুলাইছো বা লবণ গুলাইছো, ওটা কি না খাওয়া পর্যন্ত টের পাওয়া যায়? টের পাওয়া যায়? বাট বালি গুলালে কি টের পাওয়া যায় না? বালি কি নিচের দিকে বেশি পড়ে থাকে? কিছু, কিছু বালি উপরের দিকে একটু ভাসে, দৌড়ায়। ২-১ টা হালকা বালি। আর বেশিরভাগ বালি কি নিচের দিকে থাকে না? অসমান অনুপাতে থাকে। কি অনুপাতে থাকে? তার মানে কি? সেটাও আসতেছি একটু পরে। সাইজটা আগে শেষ করি। তাহলে সমসত্ব সমান অনুপাতে থাকে। কি অনুপাতে থাকে? সেইটা মানে বুঝি নাই। এটা মানে হচ্ছে তাকাও, হ্যালো? এই যে কণাগুলা সব জায়গায় থাকবে এমন না যে এখানে বেশি এখানে কম। যেমন একটা কথা বলবো, আমি চিনির শরবত গুলিয়ে বা লবণের শরবত গুলিয়ে আমি তোমাদের সবাইকে সার্ভ করছি। সব সেম গ্লাসে সার্ভ করছি বা ছোট বড় গ্লাসে সার্ভ করছি, নো প্রবলেম। বাট এমন কি হবে যে ও বেশি মিষ্টি লাগবে, ওর কম মিষ্টি লাগবে? আমি কিন্তু এখান থেকেই সার্ভ করছি। এরকম কি হবে? ওর বেশি মিষ্টি, ওর কম মিষ্টি লাগছে বলো? কেন লাগে নাই বলো তো? বিকজ অফ আমার যে চিনি বা আমার যে লবণ, তারা এখানে সব জায়গায় সমান অনুপাতে আছে। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার ভিতরে ৫ টা যদি চিনির দানা থাকে, সব জায়গায় সেম ৫ টা করেই আছে। ঘনমাত্রা সেম। আমরা শিখাবো ঘনমাত্রা, তুমি হয়তো 9 পড়ছো, আবার পড়াবো। ঘনমাত্রা সেম থাকে। অর্থাৎ আমি ব্যাপারটা এরকম দেখো। এই পুরা জায়গাটাকে যদি আমি কয়েকটা ভাগে ভাগ করে ফেলি, এভাবে, এইখানে ঠিক যতগুলা চিনির দানা আছে, এখানেও ঠিক ততগুলো চিনির দানা আছে, এখানেও ঠিক ততগুলা, এখানে 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 ঠিক ততগুলা, এরকম করতে সব জায়গায় সেম চিনির দানা মানে সমানভাবে ছড়ায় আছে। এটা হচ্ছে সমসত্ব। হোমো, হোমো মানে একই, হোমোজেনাস মিক্সচার, সমসত্ব মিশ্রণ। আর অসমত্ব সাথে কি হয়? দেখো, অসমসত্বে কি হয়? একে তো কণার আকার বড়। কণার আকার কি? বড়। সেটা কত স্যার? 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার, অ্যান্ড 500 ন্যানোমিটার থেকে বেশি। 500 ন্যানোমিটার থেকে কি বলো? বেশি। 2 থেকে 500 হলে তাহলে এবার ২ ভাগ হয়ে গেল না? অসমসত্ব ২ প্রকার হয়ে গেল। 2 থেকে 500 যদি হয়, একে কলয়েড বলে। কি বলে? দুধ খাইছো না? দুধ। দুধের ভিতরে যে লেবুর রস দিলে ছানা পড়ে যায়। ১ম থেকে তো দুধের এই ছানা পড়লে তো সেটা দেখা যায়, হাতে ধরা যায়।
কিন্তু ১ম দিকে দুধের ভিতরে যে ছানা আছে, গুঁড়া, গুঁড়া ওগুলো আছে দেখা যায়? তাই ভাসতেছে। তুমি টের পাচ্ছ না। কিন্তু পরে লেবু রস দিলে সব কি নিচের দিকে পড়তেছে না? এই কণার নাম হচ্ছে কলয়েড কণা। কি কণা? কলয়েড কণা। কি কণা? এই যে এখানে ধুলাবালি উঠতেছে না? এগুলো কলয়েড। এটা কি করছে জানো? একটু মনোযোগ দাও লেখালেখি পড়ে। এখানে যে ধুলাবালি উঠতেছে না? উঠতেছে কিন্তু। এগুলো কলয়েড। এই কণাগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু তুমি চাইলে দেখতে পারবা। কিভাবে? তুমি একটু হালকা জানালাটা সরাই দিবা। দুপুরবেলা রোদটা আসতেছে। জানালা দিয়ে দেখবা কিছু ধুলাকণা উড়াউড়ি করতেছে, isn't it? কিছু ধূলিকণা উড়াউড়ি করতেছে না? করতেছে কিন্তু। এখানে যদি প্রজেক্টর দিতাম, প্রজেক্টরের যে আলো, সেই আলোতে দেখবা তুমি যেই স্যারের কাছে পড়বা যদি কারো প্রজেক্টর থাকে, দেখবা প্রজেক্টর আলোর ভিতরে দেখছি ধূলিকণা দেখা যায়। তো ওই ধূলিকণাগুলা ব্রাউনীয় গতিতে চলে। হোয়াট ইস ব্রাউনীয় গতি? একটা কণা আরেকটা কণাকে ধাক্কাধাক্কি করে এলোমেলোভাবে ছড়ায় থাকে। এটাই ব্রাউনীয় গতি। এ কি গতি? আর ওই যে ব্রাউনীয় গতি হচ্ছে এবং আলোটা বিচ্ছুরিত হচ্ছে। ইভেন প্রজেক্টরের আলো বা ওই যে দিনের বেলা যে তোমার আ ওই সূর্যের আলোটা ছড়ায় যাচ্ছে, রুমের ভিতর ঢুকতেছে, ছড়ায় ঢুকতেছে না? এগুলোকে বলে টিন্ডাল ইফেক্ট। কি ইফেক্ট? কি ইফেক্ট? ১ম পত্রের ৫ম অধ্যায়ে পাবা। জাস্ট নামটা শুনে রাখো যে, এই যে আলোর বিচ্ছুরণ। কেন বিচ্ছুরণ হচ্ছে? যেমন ফ্র্যাঙ্কলি বলি, এখানে সাদা পানি, এখানে দুধ একটু ঘোলা হয় না? সাদা পানিতে দেখবা আলো পাস করে চলে যায়। সাদা পানির ভিতর দিয়ে আলো এরকম পাস করে যায়। ওই যে গেছে না? আলো গেছে না? গেছে কিনা বলো? কিন্তু আমার এই যে গ্লাসটা, মানে আমাদের গ্লাস বলব কেন? এই যে প্লাস্টিকটা একটু এলোমেলো না, এবড়ো-থেবড়ো না? এজন্য যাওয়ার সময় কি একটু আঁকাবাঁকা হয়ে গেছে। আর ও যদি ঐরকম না হয়ে একটু নরমাল হইতো, হয়তোবা ভালোভাবেই যাইতো। ওই যে, দেখছো? এখানে ছড়াইছে কম না? ছড়াইছে কম কিনা বলো? আর ভাবো এখানে দুধ আছে। একটু ছড়াছড়ি হয়ে গেছে না? এই মিয়া এই একদম বিন্দু আকারে গেছে? এলোমেলো ছড়াইছে বলো? এইটাই টিন্ডাল ইফেক্ট। এবার তার মানে কি জানো? এর ভিতরে যে কণাগুলো আছে না? আলোটাকে প্রতিফলন করছে, ধাক্কা দিছে। আলো যাওয়ার সময় কণাগুলোর সাথে আঘাত খাইছে। দুধের কণাগুলো আছে না? কলোয়েড, আলো যাওয়ার সময় সে ধাক্কাধাক্কি করছে। যেন আলো কি? ইভেন আকাশের রং যেমন দেখি না আকাশের রং, সমুদ্রের পানির রং, এটা কি? আলোটা এসে ধূলিকণাগুলোর সাথে ধাক্কা খাচ্ছে, ছড়ায় পড়তেছে। বুঝছেন? এবার আকাশের রং সৃষ্টি হয়। আকাশের রঙের উৎস কি? টিন্ডাল ইফেক্ট। বুঝতে পারছেন? যাক ওগুলো আমরা পড়া না আজকে। তো ওটাও এর সাথে রিলেটেড। এর সাথে রিলেটেড। দ্রবণে কণাগুলো থাকে। কণার আকার যদি বড় হয়, এখানে কণার আকারগুলো খুবই ক্ষুদ্র। 0.1 থেকে কত? 2 আর এখানে কণার আকারগুলো একটু বড়। তাহলে দ্রবকে যে দ্রাবকটা আছে, সেই দ্রাবকে যে দ্রবটা আছে, সেই দ্রবের কণার আকার যদি 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার হয় বা তার থেকে বড় হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি অসমসত্ব মিশ্রণ। কি মিশ্রণ? অসমসত্ব কি? এখন স্যার অসমসত্ব মিশ্রণ তাহলে ব্যাপারটা কিরকম হয়? এটা সমসত্বের জন্য। অসমসত্ব যেটা হয় সব জায়গায় সেম থাকে না। এখানে হয়তোবা বেশি, এখানে হয়তোবা কম, এখানে হয়তোবা আরো কম, এখানে হয়তোবা নাই, এদিকে নাই, এরকমভাবে থাকে। অসমান অনুপাতে থাকে। অসমসত্ব। অ আমি এখানে বালির শরবত বানাইছি। ঝাঁকাইলাম, ঝাঁকে আমি দেওয়া শুরু করছি। ১ম দিকে যাকে দিব তারা একটু কম বালি পাবে। বালিগুলো নিচের দিকে থাকে বেশি। লাস্টের দিকে যাকে দিব বেশি বালি পাবে। কিন্তু চিনির শরবতের ক্ষেত্রে কি এরকম হইছিল? আশা করি বুঝে গেছি। তাহলে মিশ্রণ ব্যাপারটা বুঝছি। ২ টা জিনিস মিক্স করব যারা বিক্রিয়া করতেছেন একসাথে আছে নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে। চিনি আর পানি বিক্রিয়া করতেছে। চিনি চিনির মতোই আছে, পানি পানির মতোই আছে। কিন্তু যে যার বৈশিষ্ট্য শো করতেছে। পানি পানির মতো বৈশিষ্ট্য, চিনি চিনির মতো মিষ্টতা। কথা বলো। বুঝতেছো না? বোরিং লাগতেছে? তো যাই হোক তো এই যে এভাবে আমাদের তাকাও মিশ্রণ, এটা তো আমাদের লেখাপড়া। ভাইবো না স্যার আজকে মনে হয় ওরিয়েন্টেশন শেষ। একটু বলার। আমি গরিব মানুষ ওরিয়েন্টেশন ওই ফুল অত কিছু খাবার-দাবার আমি এই যা পড়াবো আর দোয়া করব। ঠিক আছে? তো যেটা বললাম যে আম তাহলে কি হলো ব্যাপারটা? যে মিশ্রণ পড়াচ্ছিলাম। কি পড়াচ্ছিলাম? দ্রব আর দ্রাবকের মিশ্রণ। দ্রব আর দ্রাবকের মিশ্রণে দ্রবের আকার কণাগুলা দ্রব যে পরিমাণে কম তার কণাগুলো যদি খুব ছোট হয়, মুক্ত করে এখনই 0.1 থেকে 2 এটা অবজেক্টিভে আসবে। 0.1 থেকে 2 ন্যানোমিটার তাহলে সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। সব জায়গায় সমান অনুপাতে ছড়ায় থাকবে। চিটপাটিতে আছে সবকিছু দিয়ে দিছি তো আজকে। তুমি খালি মনোযোগ দাও, শোনো। তাহলে সমসত্ব মিশ্রণ, কি মিশ্রণ? আর যদি দ্রবের কণার আকারগুলা বড় হয়ে যায় 2 থেকে 500 আর 500 থেকে কি বেশি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি অসমসত্ব মিশ্রণ। কি মিশ্রণ? অসমসত্ব মিশ্রণ। এবং 2 থেকে যদি 500 হয় তাকে কি বলে? কলয়েড বলে। কি বলে? আর 500 থেকে বড় হলে তাকে সাসপেনশন বলে। তোমার কি বাচ্চারা কয়দিন আগে বাচ্চা ছিলা? ওষুধ খেয়েছো না? অ্যান্টিবায়োটিক, সিরাপ, গুঁড়া থাকে, একটু পানি মিশাইতে হয়।
মিশিয়ে ঝাঁকাইতে হয়। আবার যদি না ঝাঁকাও তাহলে আবার দলা হয়ে জমে থাকে। কথা বলো, কথা বলো। এই যে দলা হওয়া, ১ম দিকে ঝাঁকালে ঠিক আছে, ঘোলা হয়ে যায় একদম। জোস, দ্রবণ, মিশ্রণ। এটা দ্রবণ বলা যাবে না, একে দ্রবণ বলেন এগুলোকে। এটা প্রকৃত দ্রবণ না। দ্রবণের মতো ফিল হয় যে দ্রব্য দ্রাবক তো আছে। কিন্তু প্রকৃত দ্রবণ, এই জন্য প্রকৃত শব্দটা উচ্চারণ করছি। ১ম টা শুধু সমসত্বটাই কি? প্রকৃত দ্রবণ। অসমসত্বকে দ্রবণ বলা যাবে। ওটার নামই আছে আলাদা। কলয়েড আর সাসপেনশন। কলয়েড আর কি? সো কলয়েড চিনো? এক্সাম্পল কি? দুধ। ফর এক্সাম্পল কি? দুধ। আর সাসপেনশন এক্সাম্পল কি? সাসপেনশন এক্সাম্পল হচ্ছে কলেরার ভ্যাকসিন, এগুলা কাদা, যে কাদা প্লাস পানি মিক্স করে দিবা। ঘোলা হয়ে যাবে। দেন কাদাগুলো আবার জমে যাবে না? এই জমে যাওয়ার প্রক্রিয়াকে বলে কোয়াগুলেশন। এই যে কোনো কিছু জমে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? রক্ত জমে যায় না? রক্ত জমাট বাঁধে না? অটোমেটিক জমাট বেঁধে যায় না? তাহলে কি এটা? সাসপেনশন টাইপ। কি টাইপ? সাসপেনশন টাইপ। কণাগুলো আকার একটু বড়। রক্তের কণাগুলো রাখা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা পড়ছো না? তো সাসপেনশন। তো এগুলো জমাট বেঁধে যায়। অটোমেটিক জমাট বেঁধে যায়। দুধ কি অটো জমাট বাঁধে? নাকি দুধে কিছু দিলে নষ্ট হয়ে গেলে, কাহিনী হয়ে গেলে জমাট বাঁধে? কথা বলো। সো যেটা অটো জমাট বাঁধে, এদের কোয়াগুলেশন ক্ষমতা বেশি। কি ক্ষমতা বেশি? আর যেটা আমি জোর করে জমাট বাঁধাচ্ছি, সেটা আমি বাঁধাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। তো যাই হোক, লেখো সাসপেনশন। যদি কেউ লিখে থাকো, না থাকো সিটপাতিতে আছে। একে বলে সাসপেনশন। তাহলে আমাদের পড়াটা কি? সাসপেনশন কখন বুঝবো? যদি কণার আকারটা 800 ন্যানোমিটার থেকে কি হয়? 500 ন্যানোমিটার থেকে কি হয়? আকারটা একটু বড়। আর কণাটা যদি ছোট হয়ে যায়, কলয়েড আরো ছোট হয়ে যায়, প্রকৃত দ্রবণ। প্রকৃত শেষ সমস্যা। এবারে দ্রবণ নিয়ে পড়াবো এখন। তাহলে মিশ্রণ, মিশ্রণ বুঝছি? মিশ্রণ বুঝছি। মিশ্রণ কয় ভাগে বিভক্ত? সমসত্ব, অসমসত্ব। সমসত্বকে ইংলিশে কি বলে? হোমোজেনাস। অসমসত্ব কি? হেটারোজেনাস। সমসত্ব কি? হোমোজেনাস। অসমসত্ব কি? সমসত্বটাই মূলত দ্রবণ। এখানে দ্রবটা কিভাবে থাকে? 0.1 থেকে 2 ন্যানোমিটার আকারের সাইজে থাকে, সব জায়গায় সমান অনুপাতে থাকে। সব জায়গায়, এবং তার যে বৈশিষ্ট্য, যেমন চিনির যে বৈশিষ্ট্য কি? মিষ্টতা সব জায়গায় সেম ভাবে থাকে। কোথাও মিষ্টি বেশি, কোথাও মিষ্টি কম। ক্লিয়ার? চিটপাতিতে আছে। অত ছাড়া আমি লিখতে পারলাম না। এখন কি করব? সব আছে। তাহলে মনোযোগ দাও। গেল? ওকে। আর অসমসত্ব মিশ্রণে কি হয়? কণাগুলো আকার একটু বড়। 0.0 কিন্তু না। 2 থেকে 500 ন্যানোমিটার। আর 500 থেকে বড়। 2 থেকে 500 যেটা একটু ছোট, কলয়েড। কলয়েডে কি বৈশিষ্ট্য পাওয়া যায়? ব্রাউনীয় গতি। কি গতি? টিন্ডাল ইফেক্ট। কি ইফেক্ট? ওই কণাগুলো আকার একটু বড় না? আলোর সাথে যে সংঘর্ষ করতে পারে। আর যদি কণায় দেখাই না যায়, আলো তো ভেদভুত করে চলে যাবে। কথা বোঝেন ব্যাপারটা? তো এখানে লেখা নেই ওইটা। ওটা আমি এক্সট্রা বললাম, এটা ৫ম অধ্যায়ের পড়া। রিলেটেড তো বলে দিলাম আরকি। তো টিন্ডাল ইফেক্ট দিবে। একটু কণার আকার বড় হইলেই। মনে থাকবে? সো কলয়েড, সাসপেনশন এর দুজনেই টিন্ডাল ইফেক্ট দেয়। সাসপেনশন তো আরো বড়। ওরও তো টিন্ডাল ইফেক্ট হবে। বুঝো না ব্যাপারটা? তুমি দেখবা কাদা, আজকে বাসায় যেয়ে চেক করতে পারো। কাদা, রাস্তাঘাটে আসি প্লাস পানি মিক্স করবা, ঘোলা হয়ে যাবে। এবার এখানে লাইট দিবা। এবার লাইট পাস করতেছে, লাইট ছড়ায় যাচ্ছে। এটা টিন্ডাল ইফেক্ট। এটা কি ইফেক্ট? টিন্ডাল ইফেক্ট। বুঝছো না বুঝোনি? ওকে। সো মিশ্রণ শেষ। এবার আমরা চলে যাবো দ্রবণে, যেটা আমাদের রিয়েল পড়া, দ্রাব্যতা। দ্রাব্যতায় ঢুকবো ভালো করে। তো এবার দ্রবণে যাব। এই যে দ্রবণ, তাকাও ৩ প্রকার বলছিলাম। কি, কি বলছি বলো? সম্পৃক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর কি বলো? অতিপৃক্ত। সম্পৃক্ত কি জানো? সম্পৃক্ত হচ্ছে খাপে খাপ। এটা মজা করে বললাম আরকি। খাপে খাপ। খাপে খাপ মানে কি? ভাই বেশিও নাই, কমে নাই, পারফেক্ট। মানে হচ্ছে দ্রাবকে, ধরো ১০০ গ্রাম পানি আছে এখানে। এখানেও ১০০ গ্রাম পানি আছে দ্রাবক। এখানেও ১০০ গ্রাম পানি আছে দ্রাবক। হ্যাঁ? এই ১০০ গ্রাম পানিতে ধরো চিনির ৫ গ্রাম মিশতে পারে। স্বাভাবিক কথাই বলি। ধরো তুমি এই যে আম এই যে নিছো এটা, চিনি দিবা। তুমি ১ বস্তা চিনি যদি দাও, পানি খুঁজে পাওয়া যাবে? পানি খুঁজে পাওয়া যাবে? তাহলে এই পানির জন্য কি আদৌ ১ বস্তা চিনি? নাকি ১০-১৫ চামচ চিনি সর্বোচ্চ? বোঝো না ব্যাপারটা? নির্দিষ্ট মাপ আছে। এর বেশি দিলেই মানে মিশবে না। তুমি দেখবা চা খেতে গিয়ে বা কিছু খেতে গিয়ে দেখবা অনেক সময় কিছু নিচে পড়ে থাকে চিনি। বা কোনো কিছু করছো বাট নিচে দলা পড়ে যাচ্ছে। কারণ ওটা না ওর জন্য বেশি হয়ে গেছে। তুমি ইভেন তোমারই তো অতিরিক্ত খাবা, বদহজম হয়ে যাবে। কথা বোঝার ব্যাপারটা? যতটুকু ওখানে মিশতে পারে, যদি অতটুকুই আমি মিশাই, বেশিও না, কমও না, ওটা হচ্ছে সম্পৃক্ত, স্যাচুরেটেড। বেশি হয়ে গেলে অতিপৃক্ত, সুপার স্যাচুরেটেড। তাহলে কি হবে? অদক্ষেপ পড়বে। এক্সট্রা টুকু কি পড়বে? অদক্ষেপ নিচে পড়ে। কথা বলো। আচ্ছা, আর যদি কম মিশতে পারে ৫ গ্রাম, হ্যালো মিশতে পারে কয় গ্রাম? মাত্র ১ গ্রাম। ১ গ্রাম দিছি আমি। আরো ৪ গ্রাম ঘাটতি আছে না? হচ্ছে ঘাটতি, অসম্পৃক্ত। তাহলে ধরো মিশতে পারে ৫ গ্রাম, ৫ গ্রামই আছে।
মিশতে পারে 5 গ্রাম, 2 গ্রাম আছে। মিশতে পারে 5 গ্রাম, 10 গ্রাম দিছি, 5 গ্রাম মিশবে কারণ মিশতে পারে আর 5 গ্রাম অদক্ষেপ পড়বে। ফিলিংসটা বুঝছো? তাহলে লেখাপড়া মানে কি লিখলে মুখস্থ করতে হবে এরকম কথা না। লেখাপড়া বুঝতে হবে। তাহলে সম্পৃক্ত কি? যতটুকু মিশতে পারে নির্দিষ্ট দ্রাবকে, আমরা জানি দ্রাবকটা কি জিনিস? পরিমাণে যে বেশি থাকে। দ্রব্য যতটুকু মিশতে পারে যদি অতটুকুই মেশে, সবারই মেশার একটা ক্ষমতা আছে। গরম লাগতেছে? ফ্যান ছেড়ে দিব? এসি ছাড়া আছে। নির্দিষ্ট দ্রাবকে যতটুকু মিশতে পারে যদি অতটুকুই মেশে তাহলে যে দ্রবণটা হবে সেটা হচ্ছে, আর যদি বেশি হয়ে যায়, বেশি কিন্তু মেশে নাই, দিছি বেশি। মিশছে যা মিশার তাই। আর এক্সট্রা টুকু অদক্ষেপ পড়বে। তাকে বলে অতিরিক্ত সুপার স্যাচুরেটেড। আর যদি ঘাটতি হয়ে যায় কম পরিমাণে তাকে কি বলবে? অসম্পৃক্ত। তুমি কি জানো দ্রাব্যতা ৩ টা দ্রবণের কোন দ্রবণের জন্য প্রযোজ্য? আমাদের যে টপিক দ্রাব্যতা এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তুমি এই ৩ টা দ্রবণের নাম লিখছিলা না? এবার এক জায়গায় লেখো শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা প্রযোজ্য। ইভেন দ্রাব্যতা গুণফলও সম্পৃক্ত দ্রবণের জন্যই প্রযোজ্য। আমাদের যে টপিক দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল শুধুমাত্র সম্পৃক্ত খাপে খাপ এটার জন্যই প্রযোজ্য। চলো একটু ভিডিও দেখি আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বোঝার জন্য। ছবি দিকে তাকাও সবাই। হ্যালো, ওকে। আবার আবার ই করব? দেখো প্লিজ, প্লিজ। লবণ দিছি পানিতে। এবার দেখো পানি কি করলো? লবণটাকে খুলে, খুলে তার ভিতর নিয়ে যাবে। এই যে পানি 9 টেনে পড়ছো, পোলারিটি, পানির নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে। এবং ১ম এ দেখো পুরো একদম ফ্রেশ। এই পানির ভিতর তুমি গেছি, কি হয় মূলত? লবণের পজিটিভ নেগেটিভ, পানির পজিটিভ নেগেটিভ দ্বারা চারপাশে ঘিরে লবণটা একদম খুলে, খুলে বের হয়ে যায়। এভাবে এই উপাদানটা একদম পুরা খাপে খাপ মিশে যায়। আমি সম্পৃক্তের ব্যাপারটা ফিল করাচ্ছি যে পুরো সম্পূর্ণ মিশে যাবে সম্পৃক্ত। সম্পৃক্ত কি থাকে? পারফেক্ট। অতিপৃক্তের নিচে দেখো যা মিশার মিশছে। এক্সট্রা পদক্ষেপ পড়ে আছে। বুঝুন আগেরটা? আচ্ছা আর অসম্পৃক্ত যেটা, দিছি কিন্তু মনে হচ্ছে আবার লাগবে। আবার দিলাম। মনে হচ্ছে না আবার লাগবে। আবার দিলাম। মানে হচ্ছেই না মোটে। মানে পরিমাণ কম হয়ে যাচ্ছে। আচ্ছা। আর তাহলে ৩ প্রকার বললাম। আর এটা তো বললাম, কন্ডিশন তো বলছি, সবই বলছি। তাহলে দ্রাব্যতা, দ্রাব্যতা কি বলো? দ্রাব্যতা হচ্ছে এক কথায় সলিবিলিটি ইংলিশে বলে। এটা মানে কি? দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। সো এই যে ভিডিওটা দেখি। এই যে আমরা যদি দ্রব্য দ্রাবকে দেই, তাহলে দ্রব্য দ্রাবক সমসত্ব মিশ্রণ তৈরি হবে যাকে আমি দ্রবণ বলব। এই দ্রবণ কয় প্রকার? দ্রবণ মানে আ মিশ্রণ কয় প্রকার? সমসত্ব আর কি? এদের সমসত্ব যেটা, সমসত্ব মিশ্র সেটাই কি? দ্রবণ। আচ্ছা, তাহলে এই যে দ্রব্য, দ্রাবকে দিব মিশ্রণ সেটা হচ্ছে দ্রবণ। ২ প্রকার মিশ্রণ সমসত্ব, অসমসত্ব। সমসত্ব, অসমসত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করছি। করছি কিনা বলো? এটা কিন্তু সাইজ-টাইজ কোথায় কি হবে এগুলো সব বলা শেষ আমার। এই যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, গ্লুকোজের দ্রবণ এগুলো সমসত্ব। গ্লুকোজ পানিতে মিশাইলে একদম মিশে যায় না। ফকফকা ক্লিয়ার হয়ে যায় না পানিটা। কিন্তু দুধের কি দুধ ঘোলা না? রক্ত কি ঘোলা না? তো ঘোলাই তো। রক্ত কি? রক্ত কি ফকফকা? তো ঠিক আছে কালারের জন্য লোহিত রক্তকণিকা তাই লাল দেখায়। কিন্তু রক্ত কি? ঘোলাই তো। তো এটাই আরকি। তো যাই হোক যেতে পারে যে অসমসত্ব মিশ্রণে কারা, কারা আছে যেমন কলয়েডে কে, কে আছে? দুধ, বাটার, তারপর যে মিল্ক অফ ম্যাগনেসিয়া, তারপর তারপরে হচ্ছে সাসপেনশন এ কি আছে? রক্ত। বলছিলাম না? কলেরা সেটা দেওয়া আছে। পানিতে কাদার মিশ্রণ, বিভিন্ন ভ্যাকসিন এগুলো হচ্ছে এগুলো মেডিকেল পরীক্ষায় আসে। যে নিচের কোনটি কলয়েড, নিচের কোনটি সাসপেনশন। বুঝতে পারছেন? ওকে। তো কলয়েডের সাইজ কত থাকে? ২ থেকে ৫০০। সাসপেনশন এ কোয়াগুলেশন ঘটে। মানে জমাট বাঁধে। কি বাঁধে? সাসপেনশন এর সাইজ কত থেকে? ৫০০ থেকে বেশি। কণার আকারগুলা। আর কণার আকারগুলা ওখানে কত থেকে? ২ থেকে ৫০০। আর ৫০০ থেকে বড় হলে কি? সাসপেনশন। আচ্ছা, এগুলো গেল। এই যে অসম্পৃক্ত মানে মনে হচ্ছে ঘোলা মানে কেমন জানি কম, কম লাগতেছে। প্রয়োজনের তুলনায় কম থাকে। সম্পৃক্ত খাপে খাপ একদম পারফেক্ট গাঢ় হয়ে গেছে। আর অতিবৃক্তে দেখো বেশি হয়ে গেছে। যতটুকু মেশার মিশছে বাকিটুকু কি? পদক্ষেপ পড়ছে। বাকিটুকু কি পড়ছে? পদক্ষেপ পড়ছে। সম্পৃক্ত ছবি এগুলো দেখলাম। এইবার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কোনটা লাগে? আমাদের কোনটা লাগে বলো? এখন একদল ছেলেপেলে থাকে ঠাস করে বলে ফেলে আমি জানি। আর একদল ছেলেপেলে থাকে সে অন্য চিন্তায় ব্যস্ত এখন। এখন অন্য চিন্তায় ব্যস্ত। তাহলে তো বাসায় একটা ময়না পাখি আছে। এটা কি করতেছে সে নিয়ে চিন্তা করতেছে। আর সে ভাবতেছে যে না এটা তো আমি জানি এইমাত্র স্যার পড়াইছে আমাদের দ্রাব্যতা ও সম্পৃক্ত, সম্পৃক্ত। স্যার সম্পৃক্ত দ্রবণটা লাগবে। কোন দ্রবণটা লাগবে বলো? এটা হচ্ছে আমি সম্পৃক্ত দ্রবণটা লাগবে। কি দ্রবণ লাগবে? সম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ লাগবে? সম্পৃক্ত দ্রবণ। এবার সংজ্ঞা দিব দ্রাব্যতার। দ্রাব্যতার সংজ্ঞা দিব। সম্পৃক্ত দ্রবণ লাগে কি পড়তে? দ্রাব্যতা পড়তে।
সংজ্ঞাটা শোনো তাইলে। সংজ্ঞাটা হচ্ছে এই যে পানি, দ্রাব্যতার সংজ্ঞা ২ টা। কয়টা সংজ্ঞা? ২ টা। ২ টা দিয়ে আবার ২ ধরনের ম্যাথ আছে। হচ্ছে মোলারিটির সাথে রিলেটেড। 19 এ পড়ছো না মোলারিটি? হুবাহু ওইটাই বলতে গেলে। একটু একটা লাইন এড করতে হয়। আরেকটা হচ্ছে নতুন। শুধু একটা সংজ্ঞা দিয়ে কিছু পড়ে দেন ছুটিটা দিব। ঠিক আছে? আর ওইটা আবার পরের ক্লাসে। সব রুটিন দেওয়া আছে। আমাদের মাত্র ১ ঘন্টা হইলো আরকি। আজকে একটু বেশি সময় চাইছি। অন্যদিন টাইম মতো ছেড়ে দিব। হ্যাঁ, মেলা দেরি। অন্যদিন তো স্বাভাবিক পড়া। আজকে তো একটু ফাও কথা বললাম না? ওটা কি সব প্রতিদিন বলব যে এই বই পড়ো, ওই বই পড়ো? আচ্ছা, তো দ্রাব্যতার সংজ্ঞা। দ্রাব্যতার সংজ্ঞাটা বুঝতে গেলে তোমাকে ওই যে ১ম আমি বলছিলাম যে নির্দিষ্ট দ্রাবকে একটা দ্রব্য কতটুকু দ্রবীভূত হইতে পারে? যদি অতটুকুই থাকে সেটা কি সম্পৃক্ত না? এর সংজ্ঞা এখানেই হয়ে যাবে। সেটা কি? নির্দিষ্ট দ্রাবকটাকে আমরা মুখ দিয়ে বলব ১০০ গ্রাম দ্রাবক। ফিক্সড বলব। ১০০ কেন? ৫০০০ হইতে পারে না? অবশ্যই হইতে পারে। যখন তুলনা করতে হয়, দ্রাব্যতা হচ্ছে এক প্রকার তুলনামূলক টপিক। তুলনামূলক কেন বললেন? আমি না বলছি কারো দ্রাব্যতা কি এক প্রকার দ্রবীভূত হওয়ার ক্ষমতা। তাহলে কারো দ্রাব্যতা বেশি, কারো দ্রাব্যতা কি? এখন ওকে আমি ৫০০ গ্রাম পানিতে দিয়ে কাজ করতেছি। হ্যালো স্যার, ওকে আমি ৫০০ গ্রাম পানিতে দিয়ে হিসাব করলাম যে ওর দ্রাব্যতা ২৫। ওকে আমি ১০০ গ্রাম পানিতে দিয়ে হিসাব করলাম, দ্রাব্যতা ৫০ আসছে। ওকে আমি ৫০০০ গ্রাম পানিতে দিয়ে হিসাব করলাম, দ্রাব্যতা ২ আসছে। তাহলে কি তুলনা করা যাবে? সবাইকে নির্দিষ্ট একটা মানদণ্ডে এনে যখন আমি ১ কেজি আলু মাপবো, ১ কেজি বাটখারা দিয়ে তো মাপবো। পটল ১ কেজি মাপলে ১ কেজি বাটখারা, ২ কেজি বাটখারা দিয়ে পটল মাপবো। ১ কেজি চাচ্ছি আমি। আমি ১ কেজি চাচ্ছি নাকি ইট দিয়ে মাপবো? ইট দিয়ে পটল মাপবো? আর আলু মাপবো কি আ ব লোহা দিয়ে? নির্দিষ্ট একটা ফিক্সড জিনিস থাকে না? ঐরকম যখন কিছু মাপামাপি করা হয়, যখন তুলনা করা হয়, তখন নির্দিষ্ট জিনিসের সাপেক্ষে মাপতে হয়। তাহলে এই দ্রাব্যতা হিসাব করতে হবে। যখন আমরা এই সংজ্ঞাটা এখন যে সংজ্ঞাটা দিব, ১০০ গ্রাম পানিতে কার কতটুকু দ্রবীভূত হওয়ার ক্ষমতা। এবং শুধু দ্রবীভূত হওয়ার ক্ষমতা থাকলেই হবে না। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। অর্থাৎ যা মিশতে পারে ১০০ গ্রামে তাই মিশছে। বেশিও না, শোনা বোঝা নাই। সংজ্ঞাটা কি তাহলে? ১০০ গ্রাম দ্রাবকে আগে শোনো, ১০০ গ্রাম সব আছে। ১০০ গ্রাম দ্রাবকে কোন একটা দ্রবের কোন একটা যতটুকু দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। যতটুকু, ওই টুকুইটাই হচ্ছে দ্রাব্যতা। ১০০ গ্রাম দ্রাবকে যদি ওর ৫ গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, মানে ৫ গ্রামই মিশতে পারছে তাইলে। এটা হচ্ছে দ্রাব্যতা কত? ১০০ গ্রামে ৫ গ্রাম। অ্যান্সার কি? ৫/১০০ করলে যেটা হয় সেটা নাকি শুধু ৫? আর গ্রাম, গ্রাম কাটা? তাহলে কোনো একক নাই। কোনো কি নাই? এই যে সংজ্ঞার কোনো কি নাই? এটা অবজেক্টিভ। এই সংজ্ঞার দ্রাব্যতার কোনো কি নাই? শুধু মানটা একক। এই যে ৫/১০০ ১০০ তে যত ওটাই দ্রাব্যতা। নট ৫/১০০ = 0.5 বা 0.05 কথা বোঝেন? বাট ওইটা না কিন্তু। তাহলে ১০০ গ্রাম দ্রাবকে ওর ২ গ্রাম মিশতে পারে। তাহলে দ্রাব্যতা কত? ১০০ গ্রাম দ্রাবকে ওর ৫০ গ্রাম মিশতে পারে। দ্রাব্যতা কত? কার দ্রাব্যতা বেশি? কিন্তু যদি ডিফারেন্ট দ্রাবক নিয়ে তুলনা করলে কি হবে? এটাই। তাহলে এবার সংজ্ঞাটা লেখো। সব তো আছেই। তোমার হেল্পের জন্য। এটা কম বেশি আমি দিয়ে দিব। তোমাদের অত লেখার প্রতি তোমাদের যে তোমরা অভ্যস্ত আমি জানি। এটা তোমাদের লস। পড়া আগায় না। তোমরা যদি ভাবো তাকাও, আমি ২ লাইন লেখায় ১ ঘন্টা সময় নষ্ট করে দেই। তোমার লস। ইন্টারে অনেক সময় কম। সিনিয়র নাই কারো? সিনিয়র, জুনিয়র, সিনিয়র টিনিয়র নাই? জিজ্ঞেস করো। ইন্টার ভাই পারফেক্ট সময় পাওয়া যায় না। ইন্টার হওয়া উচিত ৩ বছরের। ২ বছরও পাই না আমরা। তো আমি যদি লেখায় সময় নষ্ট করি, এতক্ষণ যদি সব লেখাইতাম, তাহলে এত কিছু বলতে পারতাম না বা বলতেই পারতাম না। তো অত ভাই লেখালেখির কিছু না। আমি সব ডকুমেন্ট দিব প্লাস লেখাবো তো। টুকটাক তো লেখাবো। তো দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়। তাপমাত্রা ফিক্স থাকা লাগবে। কেন? না, তাপমাত্রা কম বেশি হলে ওর মেশার ক্ষমতা চেঞ্জ হয়ে যায়। ওর বেশি তাপ, কঠিন পদার্থ কিন্তু তাপ দিলে ভেঙে গলে গিয়ে ভালোভাবে মেশে, তাই না বলো? তো আমি যদি বারবার তাপ চেঞ্জ করি, একবার ২৫ ডিগ্রিতে করছি, হুস করে তাপমাত্রা বাড়িয়ে ৩০ ডিগ্রি করে দিলাম। তাহলে তো দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট দিন পড়াবো। দ্রাব্যতার উপর এই যে নিয়ামক, তাপ, চাপ এগুলোর প্রভাব আছে। বুঝতে পারছো? তাপ বাড়াইলে কারো মেশার ক্ষমতা বেড়ে যায়। তাপ কমাইলে মেশার ক্ষমতা কমে যায়। বুঝে না ব্যাপারটা? নেক্সট দিন পড়াবো এগুলা। তো যাই হোক, তো লেখো নির্দিষ্ট তাপমাত্রায়। দেখছো নির্দিষ্ট তাপমাত্রায়? ওকে। দেখো তোমরা সংজ্ঞা পড়ো বই থেকে আর আমরা সংজ্ঞা পড়াই। পার্থক্য দেখো ২ টার। তোমরা পড়ো জাস্ট রিডিং, আমি এটার ছবি বানায় ফেলাইছি। নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক। নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম কি? দ্রাবক। নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক। আচ্ছা, এই দ্রাবক সরি, এই দ্রাবক কথা নাই বার্তা নাই। এটা কি দ্রবণ হইতে পারবে? দ্রাবক কখন দ্রবণ হবে বলো? তখন আমি কি দিব? দ্রব দিব। এই যে নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক, এর ভিতরে আমি কি ঢালবো?
দ্রব্য দিব। এবার ওই দ্রবের যত গ্রাম দ্রবীভূত হয়ে যত গ্রাম, আনলিমিটেড না, যত গ্রাম দিলে ওই দ্রাবকটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। সম্পৃক্ত না হলে পাপ হবে। যেকোনো দ্রবণ নিয়ে দ্রাব্যতা পড়া যাবে। সম্পৃক্ত মানে খাপে খাপ। অর্থাৎ তুমি এখানে ৫০ গ্রাম দিলা। ৫০ গ্রাম দিলে দেখা গেল অধক্ষেপ টধক্ষেপ পড়ে একাকার। ৫০ গ্রাম দেওয়া যাবে না, যতটুকু দিলে দেখা যাচ্ছে ৫ গ্রাম দিলেও একদম পারফেক্ট। ৫ গ্রামে দিতে হবে। এগুলো আগে থেকে জানা লাগে আরকি। এগুলো বইতে চার্ট আছে। বিজ্ঞানীরা দিয়ে রাখছে। আমাদের এসব মুখস্থ করতে হবে না। টেনশন নাই। জাস্ট তুমি জেনে রাখো যে বিভিন্ন পদার্থের দ্রাব্যতা কি? ডিফারেন্ট। যাই হোক, তো এই যে যত গ্রাম দিলে ১০০ গ্রামে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে ওটাই তার দ্রাব্যতা। লেখো। বোঝো নাই? সিউর? বুঝছো? লেখো ১০০ গ্রাম দ্রাবককে দেখো ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে। আ তাও তো কি হইছে? প্র্যাকটিস করো একটু লিখি। নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবককে কি দ্রবণে পরিণত করতে চাই? এখনই মুখস্থ করো। ১০০ গ্রাম দ্রাবককে কি দ্রবণে পরিণত করতে চাই? হ্যাঁ, তাহলে যত গ্রাম দ্রব্য দিতে হয়, পরিণত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন, যত গ্রাম দ্রব্য প্রয়োজন ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে হ্যাঁ, যত গ্রাম দ্রব্যের প্রয়োজন তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে স্যার দ্রাবককে দ্রবণে কনভার্ট করতে চাই। দ্রাবককে যদি দ্রবণে কনভার্ট করতে চাই কি দিতে হবে? দ্রব্য দিতে হবে। দ্রাবককে যদি দ্রবণে কনভার্ট করতে চাই, দ্রাবক ঠুস করে দ্রবণ হবে কিভাবে? তুমি হুট করে ডাক্তার হবে কিভাবে? প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে না? তো দ্রাবক হুট করে দ্রবণ হবে কিভাবে? দ্রব্য দিতে হবে। কিন্তু আমি ডাক্তারি করতে চাই, ডাক্তার। তার মানে কি নির্দিষ্ট ওয়েতে লেখাপড়া করতে হবে না? নাকি আমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করলে ডাক্তার হয়ে যেতে পারবো? বুঝলেন ব্যাপারটা? তাহলে আমি সম্পৃক্ত দ্রবণ চাই। যেকোনো দ্রবণ চাই না। কি দ্রবণ চাই? তাহলে ঠিক যতটুকু দ্রব্য দিতে হবে, ওটাই হচ্ছে ওই দ্রব্যের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, মানে দ্রাব্যতা। স্যার আমি আবার বলতেছি, ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যতটুকু দ্রব্য প্রয়োজন তাকে ওই দ্রব্যের কি বলে? দ্রাব্যতা বলে। বুঝতে পারছেন? এটাকে একটা ফর্মুলাতে কনভার্ট করে দিই। দেখেন, হইছে লেখা? ১০০ গ্রাম দ্রাবককে তাপমাত্রা অবশ্যই স্থির বললাম তো, তাপের একটা ব্যাপার আছে নির্দিন জানতে পারবো আমরা। আর আরেকটা মাঝখানের কথা বলি, না বুঝলে কিন্তু আমাকে বলো। স্যার আমরা বুঝতেছি না। মাথার উপর দেখেছি কিছু? মানে এখানে এক কথা, বাইরে এক কথা, এটা কিন্তু আমি কষ্ট পাবো। এখন বলো স্যার আমি এটা বুঝি নাই। বুঝছো সিউর? আর আমি অবশ্যই রিকোয়েস্ট করব, ঈদের আগে ৩ টা ক্লাস কমপ্লিট করবা। তারপরে আসলে আসো, না আসলে নাই। ঈদের আগে ৩ টা ক্লাস। তাহলে তোমার একটা ধারণা চলে আসবে যে না আমি ভালোই ৩ টা ক্লাসে মোটামুটি বুঝছি। তুমি ১ ক্লাস জাজ করে তুমি যদি ডিসিশন নাও, না পড়লে নাই সে তোমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো টাকা নিচ্ছি না। ৩ ক্লাস তো ফ্রি। ৩ টা ক্লাস করে তারপরে তুমি ডিসিশন নিবা। তোমার কাছে কেউ ফোন দিবেও না যে তুমি কেন আসলা না? আমি শিহাব ওইভাবে কেউ না আসলে ফোন টোন দিই না। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। কিন্তু ক্লাসে কথা বলা যাবে না। ও আবার ছেড়ে দিচ্ছি সমস্যা নেই। বলো যে স্যার ১ম দিন তো একটু লেট হবে। এই ছেড়ে দিচ্ছি। আমি আমার টাইম মতো ছেড়ে দিব। ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই। আজকে কিন্তু একটু বেশি পড়ালাম। তোমরা বিরক্ত হইও না। পরের দিন টাইম মতোই হবে। ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত আর বেশি পড়লে তোমাদের জন্য ভালো। কোন স্যার যদি তোমাকে ১ ঘন্টার জায়গায় ৪০ মিনিট পড়ায়, ২০ মিনিট পড়ায়, ৩০ মিনিট পড়ায় বা ধরো ১ ঘন্টাই পড়ালো। তোমার এখানে লাভের কিছু নাই। তত বেশি আমি তো আর একটা টপিক আটকে নাই। আমি তো ডিফারেন্ট, ডিফারেন্ট জিনিস শিখাচ্ছি। তো যদি কেউ দেখা যাচ্ছে ২ মিনিট ২ টা ছোট জিনিস নিয়ে ১ ঘন্টা লাগায় দিল, লস। কেউ ধরো ওই ১ ঘন্টাই পড়ায় দিল, চলে। কেউ যদি কম পড়ায় তোমার লস। তোমাকে যে যত বেশি সার্ভিস দিবে, যত বেশি পড়াবে, পরীক্ষা নিবে, পড়া ধরবে, প্রবলেম সলভ করবে এটাই তো ভালো। আর তুমি যদি সময়ের দিকে তাকাও, তো এখানে তুমি কালপ্রিট। কেন কালপ্রিট? বাসায় স্যাররা গেলে গার্ডিয়ান সময়ের দিকে তাকায় যে, "কিরে স্যার কতক্ষণ পড়াইলো? কিরে এত কম পড়াচ্ছেন কেন স্যার আপনি? স্যার আপনার তো ১ ঘন্টা পড়ানোর কথা ছিল। স্যার পারলে একটু বেশি পড়ায় দিয়েন।" কি বাসায় স্যার গেলে গার্ডিয়ান স্যার একটু বেশি সময় দিয়েন। বলে কিনা? আমার কাছে আমি সময় দিতে চাচ্ছি, তুমি সেখানে আরো ঘড়ি দেখতেছো। তোমার ক্ষতি না? টাকা তো আমি বেশি নিচ্ছি না। যা নেওয়ার তাই নিবো। পার্লার কম দেয় পোলাপাইন। বেশি তো কেউ দেয় না। যে স্যার নেন ৳২০০ বেশি নেন। ভালো পড়েছেন আপনি। দেয় কেউ? পার্লারে কম দেয় স্যার, আমার প্রবলেম ৳২০০ কম রাখেন। ওই ৳২০০ মেয়েরা খায়। হ্যাঁ, তোমরা তো এখন ছোট, মাইরে খাও নাই এখনো। বাপ-মা টাকা দিচ্ছে। বড় হইলেই এই যে বড় হইছো না? তো বড় হইলেই টাকা মারামারি শুরু হয়ে যায়। ঠিক আছে? এসব করবা না। এটা বাবা-মাকে ঠকানো হচ্ছে, টিচারকে ঠকানো হচ্ছে। যেটা রিয়াল এটাই করবা। কারণ এই যে ঠকাচ্ছ, কোন দিক থেকে যে তোমার আবার সমস্যা হয়ে যাবে তুমি টেরও পাবা না। বলে নিবা। যা কি বলো। ওকে, যেটা বলতেছিলাম।
তাহলে 100 গ্রাম সংখ্যাকে বুঝতে হইছে। 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত না বলে পাপ হবে। এই সংখ্যা 1, সংখ্যা কিন্তু 2 টা, আজকে 1 নাম্বারটা করাচ্ছি। 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোন দ্রবের, দেখো আমরা একটু শ্বাসে বলতে পারতেছি। তোমার এক শ্বাসে বলা লাগবে। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোন দ্রবের যত গ্রাম প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। বলো তো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোন দ্রবের যত গ্রাম প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রবের নেক্সট জিনিসে কিন্তু লিখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোন দ্রবের যত গ্রাম প্রয়োজন তাকে ওই দ্রবের কি বলে? দ্রাব্যতা বলে। ওকে ফাইন। সো তাকাও, ধরি তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত ডিগ্রি? দ্রবের ভর m গ্রাম। সূত্র বানাচ্ছে একটা। দ্রবের ভর এই সূত্র আবার অ্যাডমিশনে কোশ্চেন আসে, একাডেমিকেও এমসিকিউ কোশ্চেন আসে। ইভেন আ স্যাররা গ-তে দিতেও পারে, সম্ভাবনা কম। ঠিক আছে? আমি যাওয়ার সময় প্র্যাকটিস দিব। কিন্তু ওই প্র্যাকটিস কালকে বেশি ভালো পারবা। আজকে বেশি ভালো পারবা না। ঠিক আছে? আজকে তো জাস্ট সূত্রটা বুঝাবো, ২ একটা ম্যাথ করে ছুটি দিয়ে দিব। পরের দিন ওই ম্যাথগুলো ভালো করে করাবো। ঠিক আছে? তো T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ধরি তাপমাত্রা নির্দিষ্ট বলছে না? নির্দিষ্ট মানে কি বলবো? 0 না, নির্দিষ্ট মানে ফিক্সড। 25 তো 25, 50 তো 50, 50 চুজ করে 51 হওয়া যাবে না। হ্যাঁ? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় এই যে দ্রব্যটা দ্রবীভূত হইল সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য, ধরি সেটা m গ্রাম। কত গ্রাম? আচ্ছা। তাহলে এই যে দ্রাবকের ভরটা আমি জানি না। কিন্তু ওই যে দ্রাবকে গিয়ে মিক্স হয়ে যে দ্রবণ হয়েছে তার ভরটা আমি জানি m গ্রাম, বড় হাতের m গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রাবকের ভর তো বের করা যাবে। স্যার কেমনে যাবে? দেখো আমরা কি জানি? সাইড নোট, আগে শোনো, লেখালেখি পরে। দ্রব প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু কি? দ্রবণ। আর আমি দ্রবের ভর জানি m, দ্রবণের ভর জানি। আমি দ্রাবকের ভর বের করতে পারবো না? তো দ্রাবকের ভর কত হবে? জোস m মাইনাস m গ্রাম। জোস। তাহলে তোমরা যদি ছবি আঁকতে পারো বা তুমি লেখো নরমালি, এটা হচ্ছে m মাইনাস m গ্রাম। এখান থেকে আবার কি সূত্র শিখাবেন? এখান থেকে সূত্র শিখাবো। আগে তাহলে হাইলাইট করো। দ্রবণের ভর কত? বড় হাতের m। দ্রাবকের ভর কত? m মাইনাস m। m মাইনাস m কেমনে হইছে? মুখস্থ করেছি না বুঝছো? আচ্ছা, আর ছোট হাতের m কি? দ্রবের ভর। ছোট হাতের m কি? এই এতটুকু দ্রব এতটুকু দ্রাবকে দ্রবীভূত হয়ে এই দ্রবণটা তৈরি করবে। সমস্যা? এই দ্রবটা এই দ্রাবকে দ্রবীভূত হয়ে এই দ্রবণটা তৈরি করবে। প্রবলেম? কিছু লিখতে মন চাইলে লেখো। তাহলে দ্রবের ভর, সাইড নোট দাও, এরকম দাগ দাও। ফিজিক্সে যেমন ম্যাথ করো না? লেখো দ্রবের ভর, দ্রবণের ভর, দ্রাবকের ভর। দ্রবের ভর, দ্রবণের ভর, দ্রাবকের ভর। সব সেশন বা অধ্যায় লেকচারের জন্য আলাদা, আলাদা খাতা বানাবা। এলোমেলো না হয়ে যায়। এক খাতায় সব স্যারের লেখালেখি, সব টপিকে লেখালেখি করবা না। কঠিন লাগবে লেখাপড়া। সাইড নোটে লেখো দ্রবের ভর কত? ছোট হাতের m। দ্রবের ভর কত? ছোট হাতের m, ছোট হাতের m। দ্রবের ভর, দ্রব। দ্রাবকের ভর কত? m মাইনাস m। কেমনে হয়েছে বুঝছো? আর মিক্স হলে কি দ্রবণ তৈরি হয়? সম্পৃক্ত বড় হাতের m। দেখো, বড় হাতের m গ্রাম সম্পৃক্ত দ্রবণ। হইছে? এই যে আমাকে সর্বোচ্চ আর ১০ মিনিট দাও, আমি ছুটি দিয়ে দিচ্ছি। হইছে এই পর্যন্ত? এইবার আমি কি লিখতে পারি? আমি কি লিখতে পারি দেখো তো? m মাইনাস m নির্দিষ্ট তাপমাত্রায়, ওটা তো তাপমাত্রা বাইরের কনসেপ্ট ওটা। m মাইনাস m গ্রাম দ্রাবক, m মাইনাস m গ্রাম দ্রাবক না? m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু দ্রব লাগতেছে? আমি লিখতে পারি এটা? ওটাই লিখবো। সো m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে, তার ভর আমি জানি, ওটা লেখার দরকার নেই। সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রব প্রয়োজন, হ্যাঁ লেখো, দ্রব প্রয়োজন ছোট হাতের m গ্রাম। m মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রব প্রয়োজন ছোট হাতের m গ্রাম। শিওর? বুঝছো তো? বুঝছো? সুতরাং বলো আমাদের সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যতটুকু লাগে ওটাই দ্রাব্যতা না? তাহলে এটা সাপেক্ষটা বের করে ফেলবো। তাহলে লেখো ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু লাগবে? এমনি যে বাচ্চাদের মধ্যে যে ১ গ্রামকে কত লাগে, ১০০ গ্রামকে কত লাগে, ওই ১ গ্রাম বাদ। ওই লাস্টে যেটা লিখবো না ওটা গুণ হয়ে যায়। তাহলে m × ১০০। আর নিচে কি হবে? m মাইনাস m। এইটাই হচ্ছে আমার সেই ফর্মুলা যেটা দ্রাব্যতা S দ্বারা প্রকাশ করা হয়। S = m × ১০০/m - m। এটাই তো আসে সূত্র অনুযায়ী। এবার এটাকে বোল্ড করো, মানে বক্স কাটো। এটাই আমার সূত্র। এই ১ টা ২ টা ম্যাথ করে ছুটি দিয়ে দিচ্ছি। আর একটা প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি। বাসায় ট্রাই করবা। না পারলে প্রবলেম নেই। পরের দিন আমরা এগুলো করাই দিব। ঠিক আছে? ওকে, সো লেখো ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু লাগা উচিত? এটা উচিত কিনা সেটা বলো। উচিত কিনা বলো। এগুলো কি পরীক্ষায় আমার লাগবে এই যে প্রমাণ করা? না। এটা জাস্ট সূত্রটা বোঝার জন্য আমি পড়াইছি।
সবকিছু পড়ালেই যে লাগবে তা কিন্তু না। তো কোনো কিছু বোঝার জন্য লাগে। দেখছো? তাহলে ১০০ গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু লাগতেছে? বলো? m ইন্টু মুখস্থ করে ফেলো। এটা লাগবে। m ইন্টু ১০০ বাই m মাইনাস n। m ইন্টু ১০০ বাই m ইন্টু ১০০ বাই হোয়াট ইস m? ছোটদের m কি? দ্রবের ভর। ১০০ তো সূত্রের। বড়দের m কি? দ্রবণের ভর। ছোটদের m কি? দ্রবের ভর। দ্রবণ মাইনাস দ্রব্য মানে কি? দ্রাবকের ভর। তাহলে m মাইনাস m কি? দ্রাবকের ভর। ছোটদের m কি? বড়দের m কি? m মাইনাস m কি? চলো প্র্যাকটিস করি। শুরু হয়ে গেছে। আর সংজ্ঞা ২ আমরা তো এখন পড়াবো না। এলো আমাদের সূত্র। সংজ্ঞা ২ আমরা পড়াচ্ছি না আপাতত। আমরা সূত্র ১ এর প্র্যাকটিসে চলে যাই। এটা দ্রাব্যতার নীতি। আ অনেক যৌগ এটা পরের দিন পড়াবো। কেন দ্রবীভূত হয়, কেন হয় না, ল্যাটিস শক্তি। দেখে ভয় লাগতেছে আমি জানি। এ পুরাই ভুলভাল। এটা টেকনিক দিয়ে শিখাই দিব। এইভাবে শিখাবো না। টেকনিক দিয়ে শিখাই দিব। ঠিক আছে? তোমার কাছে মনে হবে আরে জোস। আমি এত দ্রুত শিখে গেলাম কিভাবে? এগুলা এটা জানাই লাগবে। খুব ইম্পোর্টেন্ট। এই দ্রাব্যতার নীতিতে যারা যারা অ্যাকচুয়ালি দুর্বল তাদের জন্য পরবর্তী টপিক দ্রাব্যতার গুণফল। এই যে এখানে যারা বেশিরভাগ দুর্বল পদার্থ এদের জন্য কি টপিক? দ্রাব্যতার দ্রাব্যতা সবার জন্য প্রযোজ্য। এই যে ভদ্রলোক বালি, তার জন্য দ্রাব্যতা আছে খুবই সামান্য। এই ভদ্রমহিলার তেল, তার জন্য একটু দ্রাব্যতা আছে। এই লবণ, জোস দ্রাব্যতা। সে হচ্ছে চিনি, ভালোই দ্রাব্যতা। সে হচ্ছে অ্যালকোহল, চলে, ভালোই দ্রাব্যতা মোটামুটি। এরকম দ্রাব্যতা সবার জন্য প্রযোজ্য। আর দ্রাব্যতার গুণফল যেটা, দ্রাব্যতা কি? সবার জন্য প্রযোজ্য না। যারা দুর্বল, যারা মিশতে চায় না, তাদের জন্য প্রযোজ্য। পানি এমন একটা জিনিস একে সবাই ভালোবাসে। সবাই কম বেশি মিশতে চায়। কেউ বেশি মেশে, কেউ কম মেশে, কেউ একদম মিশতেই চায় না। কথা বুঝতে পারছো? তো যারা কম মেশে, মোটামুটি মিশতে চায়, আহামরি মিশতে চায় না, তাদের জন্য কি? দ্রাব্যতার গুণফল। আর দ্রাব্যতা সবার জন্য। এটা এমসিকিউ একটা। দ্রাব্যতা সব ধরনের পদার্থের জন্য প্রযোজ্য। কারো বেশি, কারো কম। কিন্তু দ্রাব্যতার গুণফল দুর্বল আয়নিক যৌগের জন্য প্রযোজ্য, নট সমযোজী। দুর্বল আমাদের বেসিক থাকা লাগবে আয়নিক কি সমযোজী কি, ওগুলো নেক্সট দিন আমরা দেখব। ওকে, ম্যাথ প্র্যাকটিস করবো। দেখো কত সহজ ম্যাথ। ৩৫ ডিগ্রি তাপমাত্রা। আমাদের সূত্রে কোনো তাপের কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, তাপটা স্থির। মানে কি সূত্রের ভিতরে কি তাপ ছিল? টি ছিল। টি কোথাও গুণ ভাগ হইছে? তাহলে মানে তাপ দিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, মাথা ব্যথা আছে, একটু পরের অঙ্ক আছে। নেক্সট দিন করাবো, সেটাই মাথা ব্যথা আছে। দেখো, তাহলে তাপের কোনো মাথা ব্যথা নেই। রিল্যাক্স। দ্রাব্যতা কত লিখছে? ৬০ গ্রাম পার ১০০ গ্রাম। এটা মানে বোঝো? ১০০ গ্রাম পানি মানে দ্রাবককে সম্পৃক্ত করতে ৬০ গ্রাম লবণ। তাহলে গ্রাম, গ্রাম কাটা, দ্রাব্যতা শুধু ৬০। কারণ উপরেটা তো দ্রাব্যতা, এই ভাগফল দ্রাব্যতা। তাহলে হয় শুধু ৬০ লিখবা, নয় লিখবা ৬০ গ্রাম পার ১০০ গ্রাম পানি। এটা কিন্তু কোনো একক-টেকক লিখি নাই। এটা মানেই এইটা। এভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। সমস্যা? এটা কি দেওয়া আছে তাহলে বলো? এটা এস এর মান দেওয়া আছে না? দাগ দাও। দেখো এস ইজ ইকুয়াল টু ৬০। দাগ দাও, দাগ দাও, দাগ দাও। এস ইজ ইকুয়াল টু ৬০ প্লিজ। এস ইজ ইকুয়াল টু ৬০ লিখছো? ওকে। এইবার দেখো মনোযোগ। ফাইন। ১৫ গ্রাম লবণ। লবণ তো একটা দ্রব্য হয়। মানে এটা পদার্থ। তাহলে ছোট হাতের এম ১৫ গ্রাম। এটাতে আমি কি করতে চাই? এই পরিমাণ পানি লাগবে, মানে দ্রাবক লাগবে। m - m চাইছে। m - m ইজ ইকুয়াল টু হোয়াট? না বুঝলে বলো। কি মানে কোয়েশ্চেন বুঝছো? মানে কোয়েশ্চেন তো পড়তে হয় না। আম না, কি দেওয়া আছে, কি দেওয়া নাই। তুমি খালি দেখবা S দেওয়া আছে, ছোট হাতের m দেওয়া আছে, m - m চাইছে। অত রিডিং পড়ে টাইম নেই আমার। পড়ে মাথা নষ্ট। বেশি গার্বেজ মাথায় দিয়ে নিজেকে ভাবতে পারো যে আমি পণ্ডিত হয়ে যাচ্ছি। এটা তোমার জন্য লস। এরকম ছাত্রী আমি পেয়েছি, ছাত্র বলব না। কারণ ছেলেমেয়েরা একটু কম লেখাপড়া করে। এরকম ছাত্রী আমি পাইছি। ওই ঘুমায়ে পড়ছে। ও বুয়েটে মোটামুটি টপার হবে এরকম ওর বাবা-মা ও নিজেও জানতো। এখন মানসিক সমস্যা হয়ে গেছে। বুঝছো কাহিনী? সো রিল্যাক্স। পারফেক্ট জিনিস শিখতে হবে। কাজের জিনিস শিখতে হবে। একেবারে সব শিখে মাথা হ্যাং করার কোনো মানে বা সবের পিছে যেটা দরকার নাই এলোমেলো, উল্টাপাল্টা মাথা নষ্ট করার কোনো সুযোগ নাই। বলো সূত্র কি? S = m * ১০০ বাই m - m। তাহলে m কত? ১৫, ১০০ আর এখানে কত? আম কত ছিল এটা? বড়দের m কত ছিল? ওইটা তো লাগবে, দূর। আমি এটা খুঁজতেছি। এটা তো লাগবে আমার। আমি এটা খুঁজতেছি। যাই হোক, এটাই বেছে নিয়ে আসো। তাহলে m - m তাহলে ১৫, ১০০ আর কি? ৬০। ক্যালকুলেশন করো, অ্যান্সার কত আসবে দেখো। ২৫। তাহলে ২৫ হচ্ছে আমার অ্যান্সার। ওই যে লেখা আছে এখানে। ২৫ গ্রাম বা ২৫ মিলিলিটার। স্যার গ্রাম মিলিলিটার হয় কিভাবে? পানির ক্ষেত্রে ১ মিলি আয়তনের ভিতরে ১ গ্রাম পানি থাকে। এজন্য পানির যে ঘনত্ব
এটা হচ্ছে 1 গ্রাম পার ml। কিন্তু মধুর ক্ষেত্রে ওই 1 ml এর ভিতরে মধু কিন্তু একটু বেশি থাকে। মধুর ঘনত্ব বেশি। পানির ক্ষেত্রে পানি অতটা থাকে না, 1 গ্রামই থাকে। যদি দেখো মধু 1 লিটার, পানি 1 লিটার, বাট ওজন করলে আয়তন হয়তোবা সেম, আয়তন সেম, বাট ওজন করলে মধু বেশি ওজন হয়। পানি কম ওজন হয় না, কেন জানো? কোনো নির্দিষ্ট জায়গায় মধুর কণা বেশি থাকে। আর এই নির্দিষ্ট জায়গায় পানির কণা কি থাকে? কম থাকে। তো পানি হচ্ছে ১ মিলিতে ১ গ্রামই থাকে। এজন্য ১ মিলিলিটার সমান কি? ১ গ্রাম। তাহলে ১০০০ মিলিলিটার ১০০০ গ্রাম। তাহলে ১০০০ গ্রাম মানে কি ১ কেজি। তাহলে ১ কেজি পানি যা ১ লিটার পানিও কি তাই। শুনছো কি বলছি? ধৈর্য মনোযোগ অনেক ইম্পোর্টেন্ট। ১ মিলি পানি ১ গ্রাম পানি। তাহলে ১০০০ মিলি ১০০০ গ্রাম। ১০০০ মিলি মানে কি ১ লিটার। ১ লিটার সমান কি? ১ কেজি। ১০০০ গ্রাম মানে কি ১ কেজি না? তাহলে ১ কেজি পানিও যা ১ মিলি কি পানিও কি তাই। ওদের আয়তন, ভর এই সেম। আরে বাবা দাঁড়াও, এত ঘড়ি দেখলে যে প্রেজেন্ট করতেছে, আমি তো আমার টাইমের এখনো ৫ মিনিট আছে। বাকি শেষ হইছে মাত্র মনে হয়। এত ঘড়ি দেখলে হয়? টিচারের থেকে তোমরা বেশি ঘড়ি দেখো। ঠিক আছে, কিন্তু আমি তো একটু বলে নিলাম আজকে তো ১ম দিন। প্রতিদিন তো আর আমি করব না এরকম। ওকে, এটা কি বুঝছো? থ্যাংক ইউ। এরকমই হয়। তাহলে আর তো ডিস্টার্ব করলাম না। এরকমই হয় যে একটা প্র্যাকটিস শিট নিয়ে যাও। এটা সব পারবা না এখন।